গল্প প্রেমান্ধরা। অন্তিম পর্ব। লেখনীতে অতন্দ্রিলা এইচ। মেহেদির রংটা কি সুন্দর এসেছে দেখ। নাইলার মেহেদিরাঙ্গা হাত দুটোর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বলল তৃণা। বিছানার শেষ প্রান্তে পা দুলিয়ে বসে আছে নাইলা। তার পাশেই তৃণা আলগোছে গা এলিয়ে গল্পের পোশরা সাজিয়ে বসেছে। ঘরের পশ্চিম দিকে ছোট্ট একটা স্টাডি টেবিল। সেই টেবিলের চেয়ারে বসে ক্যামেরাটাকে আগামীকালের জন্য প্রস্তুত করছে মাহিরা। স্টাডি টেবিলের সঙ্গে আর কোনো চেয়ার না থাকায় মেঘা টেবিলের ওপর উঠে বসে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে ক্যামেরা নিয়ে মাহিরার ব্যস্ততা। মাহিরা ক্যামেরার কার্যকারিতা পরীক্ষা করতে করতেই প্রশস্ত হাসি হেসে বলল, হু, খুব সুখে থাকবে আমাদের নাইলা। নাইলা ভ্রু কুঁচকে বলল, মেহেদির রং গাঢ় হলেই একটা মানুষ সুখে থাকে কোন লজিকে? মাহিরা অভিজ্ঞ সুরে বলল, প্রেম কোনো লজিক মানে না বুঝলি। নাইলা তীক্ষ্ণ কণ্ঠে বলল, অরে আমার প্রেমের সায়েন্টিস্ট, আমাকে প্রেম শেখাতে আসবি না। আমি যখন প্রেমে পড়েছি তখন তোদের জন্ম হয়নি। তৃণা মজার ছলে বলল, লাভ কি? বিয়েটা তো আমাদেরই আগে হয়েছে। মাহিরা এবং তৃণা খিলখিল করে হেসে উঠল একসঙ্গে। বান্দরবনের পাহাড় ঘেরা তিনতলা এই রিসোর্ট আজ সেজে উঠেছে উৎসবের রঙে। গোটা রিসোর্ট সোনালী রঙের মরিচবাতিতে মুড়ে দেওয়া। সামনের বাগানেও চমৎকার আলোকসজ্জা। রিসর্টের ভেতরে জায়গায় জায়গায় বাহারি সব ফুলের বাহারি সাজ। বাগানের শেষ প্রান্তে বিশাল এক স্টেজ সাজানো হচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা উৎফুল্ল ভঙ্গিতে ছুটে বেড়াচ্ছে সারা বাড়ি জুড়ে। বড়দের ব্যস্ততা আর উদ্বেগেরও নেই কোনো অন্ত। দূর থেকে ভেসে আসছে উৎসবমুখর গানের সুর। এত আয়োজন, এত ব্যস্ততার মধ্যমণি দুটো মানুষ এবং তাদের ভালোবাসা। প্রেম শব্দটা নিয়ে এই চার প্রেমান্ধের চারটি ভিন্ন দৃষ্টিকোণ রয়েছে। মাহিরার মতে প্রেম ভিন্ন কোনো জগৎ থেকে ভেসে আসা এক আশ্চর্য জাদুমন্ত্র। তৃণার কাছে প্রেম নিখাদ বন্ধুত্ব। নাইলার ধারণা প্রেম মানেই তপস্যা। ভালোবাসার মানুষটাকে তীব্রভাবে আঁকড়ে ধরে বেঁচে থাকার ইচ্ছা। আর মেঘা, তার কাছে প্রেম কেবলই ধোঁয়াশা। এই বিভ্রান্তিকর শব্দটার অর্থ যাই হোক, তার পূর্ণতা যে বিয়ে নামক উৎসবই দিতে পারে তাতে কারোরই কোনো সন্দেহ নেই। একটা সময়ে প্রেম তাদের কারোর জীবনেই ছিল না। নাইলা দূর থেকে ভালোবাসত ঠিকই, কিন্তু পৃথিবীর সামনে নিজেকে উপস্থাপন করত প্রেমবিদ্বেষী একটি মেয়ে হিসেবে। সেই সময়টায় তারা গভীর কৌতূহল আর আগ্রহ নিয়ে ভাবত তাদের মধ্যে কার আগে বিয়ে হবে, কিংবা কার বিয়েতে কতটা হইচই তারা করবে। মাহিরা আর তৃণার বিয়ে আগে হলেও প্রকৃতপক্ষে সেই বিয়ে উৎসব হয়ে উঠতে পারেনি তাদের কাছে। মানবিমানের পাল্লা ভারী করে মেঘাকেও সরিয়ে রেখেছিল দূরে। প্রিয় বান্ধবীর বিয়েতে হইচই করতে না পারার একটা আক্ষেপ চিরকালই মনে মনে পুষে রেখেছিল তারা। অবশেষে সেই আক্ষেপ মিটল নাইলার বদৌলতে। কয়েক বছর আগে যখন তারা একে অপরের বিয়ে নিয়ে জল্পনা কল্পনা করত, তখন নাইলা ভ্রু কুঁচকে চোখমুখ বিকৃত করে বলতো, বিয়ে করে মানুষ, আমি তো ভাই জীবনেও বিয়ে করব না। সেই সময়ে কেউ কল্পনাও করতে পারেনি নাইলার বিয়েতেই তারা সব থেকে বেশি হই হুল্লোড় করবে। গত দুটো দিন যেন স্বপ্নের মতো কাটালো তারা। মেঘার রোড ট্রিপের ইচ্ছা পূরণ করে ঢাকা থেকে এতটা পথ মাইক্রোবাস করে এসেছে। রোড ট্রিপের এই সময়টা ছিল তাদের বন্ধুত্বের শ্রেষ্ঠতম সময়। কত খুনোশুটি, কত হাসি ঠাট্টা, কত ঝগড়াঝাটির মধ্য দিয়ে জাদুকরী সময়টা যে কেটেছে। আজ সকালে ছিল শিশির আর নাইলার গায়ে হলুদ। সন্ধ্যায় মেহেদি অনুষ্ঠান। পুরো সময় এক অদ্ভুত উচ্ছ্বাসের মধ্য দিয়ে পার করল তারা চারজন। কিন্তু এত আনন্দের ভিড়েও মেঘার মনের অন্তঃস্থলে একটা আক্ষেপ ঠিকই রয়ে গেল। মাহিরা এবং তৃণার বিয়ে হয়েছে তার অনুপস্থিতিতে। প্রিয় বান্ধবী তার ভালোবাসার মানুষটাকে চিরকালের মতো পেয়ে গেলে মনটা যে কতটা প্রফুল্ল হওয়ায় মেতে ওঠে তা মেঘা আজই টের পেল। তাই তো সেই সকাল থেকে মাহিরা আর তৃণার পেছনে ঘুরঘুর করছে, আরও একবার আয়োজন করে তাদের বিয়ে করতে রাজি করানোর প্রচেষ্টায়। মেঘা গোমরা মুখে বলল, এই মাহিরা, তৃণা, তোরা কি সত্যিই আর বিয়ে করবি না? তৃণা বিরক্তিতে অতিষ্ঠ হয়ে বলল, মাহিরা তোর পাশেই তো জানালা, একটু কষ্ট করে এই আইটেমকে ধাক্কা দিয়ে ফেলে দিবি। মেঘা আহত গলায় বলল, ওমা, ভুল কি বললাম? কাজী অফিসে চোরের মতো বিয়ে, একটা বিয়ে হলো না মানে অন্যকে ধুমধাম করে বিয়ে করতে দেখেও তো মানুষের ইচ্ছা হয় আমিও একটু আয়োজন করে বিয়ে করি।
আমার বিয়েতেও কয়েকশো মানুষ আসুক, হইচই করুক। আমিও লাল টুকটুকে বউ রাজি। তোদের ইচ্ছা করে না? তৃণা হাই তুলতে তুলতে বলল, না ভাই, আমার অত খায়েশ নেই। মেঘা কাতর চোখে মাহিরার দিকে তাকিয়ে বলল, দোস্ত তুইও না। মাহিরা হেসে ফেলে বলল, আমি প্রেগন্যান্ট মেঘা। এই অবস্থায় ধুমধাম করে বিয়ে করব। 5 মাস হলো মাহিরার শরীরের ভেতর তারিফ এবং তার ভালোবাসার ফসল একটু একটু করে বেড়ে উঠছে। পেট স্ফীত হতেও শুরু করেছে। সেই সঙ্গে বেড়ে গেছে তারিফের অকৃত্রিম যত্ন। বাড়িতে যতক্ষণ থাকে এক মুহূর্তও চোখের আড়াল করে না তাকে। বহু কষ্টে বহু আকুতিমিনতি করে অবশেষে নাইলার বিয়েতে আসার অনুমতি তার কাছ আদায় করতে পেরেছে মাহিরা। মেঘা আক্ষেপের সুরে বলল, তোরা কেমন মানুষ রে? আমার কথা না হয় নাই ভাবলি? ভবিষ্যতে বাচ্চা কাচ্চাদের কাছে মুখ দেখাবি কি করে? ওরা যখন বাবা মায়ের বিয়ের ছবি দেখতে চাইবে, তখন কোন মুখে ওই সাদামাটা ছবিগুলো দেখাবি? তৃণা ধমকের সুরে বলল, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। একটা বিয়ে ভাগে পেয়েছিস, তাই নিয়ে খুশি থাক। মেঘা অভিমানী সুরে বলল, তোদের সাথে এজন্যে কথাই বলতে ইচ্ছা করে না। থাক তোরা তোদের মতো। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে এক লাফে টেবিল থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল মেঘা। তার চিরচেনা অভিমানী মুখটা দেখে একসঙ্গে হেসে ফেলল মাহিরা, তৃণা এবং নাইলা। নাইলা হাসি না থামিয়েই বলল, আল্লাদির আল্লাদ আর গেল না, না। মাহিরাও হাসি মুখে বলল, কোনোদিনও যাবে না। তৃণা হঠাৎ উঠে বসে গম্ভীর গলায় আগামীকালের পরিকল্পনা নিয়ে মাহিরার সঙ্গে আলাপ জুড়ে দিল। তার ধারণা, ঢাকা থেকে যে কয়েকজন ফটোগ্রাফারকে নিয়ে আসা হয়েছে তারা সকলেই ব্যস্ত থাকবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নব বরবধূকে ক্যামেরাবন্দি করতে। তাদের ছবি তোলার আর কেউ থাকবে না। তাই বান্ধবীদের ছবি তোলার দায়িত্বটা মাহিরাকেই নিতে হবে। নাইলাও মনোযোগ দিয়ে তাদের আলাপে অংশ নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আচমকা নিষ্ঠুর ভঙ্গিতে তার মনোযোগ কেড়ে নিল মোবাইলের নোটিফিকেশনের শব্দ। মোবাইলটা হাতে নিতেই নাইলা দেখল, শিশিরের নতুন মেসেজ। কি করছো? নাইলা সঙ্গে সঙ্গে দ্রুত হাতে টাইপ করল, এই তো, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর রিপ্লাই এলো অপর প্রান্ত থেকে, রিসর্টের পেছনে একবার আসা যাবে। নাইলা অবাক হয়ে লিখল, এখন? হ্যাঁ, এখন। কেউ দেখে ফেললে? দেখুক। মাথাটা একেবারে খারাপ হয়ে গেল না? তোমার মতো বউ পেলে মাথা তো খারাপ হবেই। বউ কিন্তু এখনো হয়নি। আর তো মাত্র কয়েক ঘন্টা। নাইলা আসো না। বেশি সময় নেব না প্রমিস। নাইলা উচ্ছ্বাসমাখা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসছি। অভিমান করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার 2 মিনিটের মাথায় আবারও ফিরে এসেছে মেঘা। মাহিরা, তৃণা এবং মেঘা বেশ সিরিয়াস হয়ে আগামীকালের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। নাইলা যে কোন ফাঁকে চুপিসারে ঘর থেকে বেরিয়ে এলো কারোর চোখেই পড়ল না। ঘর থেকে বেরিয়ে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে নাইলা। যেদিকে পা রাখছে, সেদিকেই গাঁদা আর গোলাপের সাজসজ্জা। তার পরিবারের মানুষগুলো বহুদিন পর একসাথে হয়েছে। প্রবল উৎসাহে পালন করছে নিজ নিজ দায়িত্ব। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামছে নাইলা। তার অবাক চোখ দুটো ঘুরে বেড়াচ্ছে তারই আশেপাশে। এই বাস্তব কি সত্যি? নাকি নাইলায় স্বপ্নের কোনো দৃশ্য? সত্যিই কি কাল তার বিয়ে? নাকি একটু পর ঘুম ভেঙে নিজেকে অন্ধকারাচ্ছন্ন ঘরে আবিষ্কার করবে? যে স্বপ্ন কখনো সত্যি হবার নয়, সেই স্বপ্ন দেখার জন্য নিজেকেই কটাক্ষ করবে। সকলের অগোচরে রিসর্টের পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো নাইলা। এদিকটায় কেউ নেই। তবে আলোকসজ্জায় জ্বলজ্বল করছে চারপাশ। কয়েক পা এগোতেই নাইলা দেখা পেল কাঙ্ক্ষিত মানুষটার। যে মানুষটার মুখচ্ছবি তার হৃদয়ে খোদাই করে রাখা। যার কণ্ঠধ্বনি হৃদস্পন্দনের মতো স্পন্দিত হয় তার চিত্তে। একটা আম গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শিশির। তার পরনে মেরুন রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। শান্ত চোখ দুটো মোবাইল স্ক্রিনের দিকে আটকে আছে। দূর থেকে শিশিরকে দেখেই হঠাৎ গায়ে কাঁটা দিয়ে উঠল নাইলার। এই মানুষটা সত্যিই তার। এই সত্যিও বিশ্বাসযোগ্য। নাইলার উপস্থিতি টের পেয়ে শিশির মোবাইল থেকে চোখ সরিয়ে তাকালো। তাকে দেখতেই মোহময় একটা হাসি ছুড়ে দিয়ে মোবাইলটা পকেটে পুরে এগিয়ে এলো। নাইলার কি যে হলো? সম্ভবত নিজের মধ্যে রইল না আর। ছুটে গিয়ে জড়িয়ে ধরল শিশিরকে। নাইলার আকস্মাৎ আক্রমণে শিশির টাল সামলাতে না পেরে পিছিয়ে গেল কয়েক পা।
কিন্তু দুহাতে নাইলাকে আগলে ধরতে ভুল করল না। শিশির অবাক হয়ে লক্ষ্য করল, তার পাঞ্জাবির বুকের কাছটা নিমিষেই ভিজে একাকার। তার বুকে মুখ গুজে একটু পর পর মৃদু কেঁপে উঠছে মেয়েটা। তার মাথায় হাত রেখে শিশির উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে নাইলা? কিছু হয়নি। নাইলার কন্নামাখা কণ্ঠ কর্ণকুহরে পৌঁছাতেই ধক করে কেঁপে উঠল শিশিরের বুকটা। সেই বারন্ত হৃদস্পন্দন নাইলা টের পেল ঠিকই, কিন্তু অবাধ্য অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারল না কিছুতেই। শিশির চিন্তায় অস্থির হয়ে বলল, কিছু হয়নি মানে? কাঁদছ কেন? দেখি। শিশির পরম যত্নে নাইলার মুখটা দুহাতে তুলে ধরল। নাইলার চোখের দিকে তাকিয়ে থেকেই যত্নভরা কণ্ঠে বলল, কি হয়েছে বলো আমাকে। নাইলা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বিস্মিত গলায় বলল, তুমি সত্যিই আমার শিশির। শিশির হেসে ফেলল। সেই হাসির থেকে সুন্দর দৃশ্য এ জীবনে দেখেনি নাইলা। ইচ্ছে হলো যেন হাসিটাকে ফ্রেমে বন্দি করে রাখে আজীবন। হাসিটা ধরে রেখেই শিশির বলল, সন্দেহ আছে? শিশিরের চোখের দিকেই স্থির দৃষ্টিতে চেয়ে থেকে নাইলা বলল, আমার বিশ্বাস হয় না জানো। তোমাকে ভালোবাসার জন্য একটা সময়ে নিজেকে কত শাসন যে করেছি। নিজেকে বারবার প্রশ্ন করতাম, যে মানুষটা আমার নয়, অন্য কারোর, তাকে কেন ভালোবেসে যাচ্ছি পাগলের মতো। নিজ কাছ থেকেই কোনো উত্তর পাইনি। একেবারেই নিশ্চিত ছিলাম যে তোমাকে কখনো পাবো না। তবুও প্রতি রাতে তোমার গান না শুনে আমার ঘুম আসতো না। তোমাকে ভোলার কত চেষ্টা যে করেছি। তোমাকে ব্লকও করে রেখেছিলাম সোশ্যাল মিডিয়া থেকে, যেন তোমার নতুন নতুন ছবি দেখে আবারও তোমার প্রেমে না পড়ে যাই। আর কখনো তোমার গান শুনবো না বলে প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু পারলাম কই। গান শুনতে শুনতে হঠাৎ প্লেলিস্টে তোমার গান বেজে উঠলে থমকে যাই। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তোমার অ্যাডের বিলবোর্ড সামনে পড়লে চোখ দুটো আপনা আপনিই তোমার দিকে চলে যায়। হাজার চেষ্টা করেও মন থেকে মুছে ফেলতে পারিনি তোমাকে। তাই আজ যখন সত্যিই পেয়ে যাচ্ছি, তখন সবটা কেমন অবিশ্বাস্য লাগছে। শিশির মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল নাইলার দিকে। প্রেমে তো সবাই পড়ে। কেউ প্রেমে পড়ে রূপের, কেউ আবার গুণের। কিন্তু শিশির সবকিছুর ঊর্ধ্বে নাইলার পাগলপাড়া ভালোবাসার প্রেমে পড়েছে। শিশির শান্ত স্বরে বলল, ভাগ্যিস আমাকে ভুলতে পারোনি। না হলে আমার কি যে হতো। তুমি যখন খুব ছোট ছিলে, তখন থেকেই তোমার চোখে মুখে নিজের জন্য আলাদা একটা স্পার্ক দেখতে পেতাম। খুব একটা পাত্তা দিইনি। ভেবেছিলাম কম বয়সের আবেগ সময়ের সাথে সাথে কেটে যাবে। অথচ সেই কম বয়সের আবেগটাই আমার জীবনকে একদম বদলে দিল। তুমি আমাকে জীবনের মানে নতুন করে শিখিয়েছ নাইলা। যে জীবনটাকে আগে ভারী বোঝার মতো বয়ে বেড়াতাম, সেই জীবনকেই আজ উপভোগ করি। কোনোদিন ভাবতেও পারিনি এতটা ভালোবাসার যোগ্য আমি। আবারও কাটা দিয়ে উঠল নায়নার সর্বাঙ্গে। যে ভালোবাসাকে একদিন অবজ্ঞা করে শিশির দূরে ঠেলে দিয়েছিল, সেই ভালোবাসাই আজ তার কাছে এতটা মূল্যবান। শিশির আবারও বলল, যেদিন ঝগড়া করে আমার নম্বরটা ব্লকলিস্টে ফেলে দিলে, সেদিন অদ্ভুত একটা রিয়ালাইজেশন হয়েছিল আমার। নাইলা প্রবল কৌতূহল নিয়ে বলল, কি সেটা? সাংবাদিকদের সামনে ওভাবে মুখ খোলার জন্য তোমার ওপর রেগেছিলাম ঠিকই, কিন্তু তুমি আমার নম্বর ব্লক করে দেওয়ার পর হঠাৎ নিজেকে খুব অসহায় লাগলো। ঠিক তখনই বুঝতে পারলাম, তোমাকে আমার কতটা প্রয়োজন। তোমার ভালোবাসার উষ্ণতা ছাড়া আমার জীবন একটা বরফঘেরা পাহাড়ের মতো ঠান্ডা। সেদিনই বুঝতে পারলাম, নিজের অজান্তেই কতটা তীব্রভাবে ভালোবেসে ফেলেছি তোমাকে। আমি কখনো বলবো না, তুমি আমাকে জিতে নিয়েছো। বরং তোমাকে পেয়ে জিতে গেছি আমি। আবারও শিশিরের বুকে মাথা রাখল নাইলা। এই মানুষটার অনুপস্থিতি একটা সময়ে তাকে দাবানলে দগ্ধ হওয়ার অনুভূতি দিয়েছে। আবার সেই মানুষের উপস্থিতিই আজ তাকে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তির অনুভূতি। নাইলা অস্ফুট সুরে বলে উঠল, আই লাভ ইউ। তার মাথায় চিবুক ঠেকিয়ে শিশির গাঢ় স্বরে বলল, লাভ ইউ টু নাইলা। নাইলা শিশিরের বুক থেকে মাথা তুলে দুহাতে চোখের জল মুছে ফেলে কৌতূহলী গলায় জিজ্ঞেস করল, আচ্ছা কেন ডাকলে সেটা তো বললে না। শিশির চিন্তিত গলায় বলল, একটা বিষয় নিয়ে খুব ভয় আছি নাইলা। বুঝতে পারছি না তোমার কেমন লাগবে। কি বিষয়ে? আমি তোমাকে না বলেই হানিমুনের টিকিট কেটে ফেলেছি। ভেবে দেখলাম বালি, মালদ্বীপ এসব জায়গায় তো সবাই যায়।
আমরা না হয় একটা ইউনিক জায়গায় যাই। নাইলা প্রবল আগ্রহ নিয়ে বলল, কোথায় যাচ্ছি আমরা? সেটা নিয়েই তো ভয়। আহ শিশির, এত সাসপেন্স ক্রিয়েট না করে বলো তো। শিশির মুখে জবাব না দিয়ে পকেট থেকে মোবাইলটা বের করে ফ্লাইটের টিকেটের আদ্যপান্ত তুলে ধরল নাইলার সামনে। নাইলা হতবাক হয়ে বলল, তানজানিয়া। শিশির সংকোচ নিয়ে বলল, তোমার পছন্দ হয়েছে তো? না হলে? নাইলা উৎফুল্ল গলায় বলল, কি যে বলো, খুব পছন্দ হয়েছে। আমার তানজানিয়ায় যাওয়ার কতদিনের শখ জানো? সত্যি? নাকি আমাকে খুশি করার জন্য বলছো? তোমাকে খুশি করে আমার লাভ কি? কাল তো আজীবনের জন্য পেয়েই যাচ্ছি। আবারও হেসে ফেলল শিশির। নাইলা ভরসা দেওয়ার ভঙ্গিতে বলল, এসব ছোটখাটো বিষয় নিয়ে কখনো টেনশন করবে না তো শিশির। তুমি আমাকে নিয়ে ভিনগ্রহে যেতে চাইলেও আমার কোনো আপত্তি নেই। অবশেষে স্বপ্নে দেখা দিনটা পূর্ণতা পেল বাস্তবে। উৎসবের রং ছুঁয়ে গেল মনকে। কোনো এক অদৃশ্য স্থান থেকে তেড়ে আসা তীক্ষ্ণ দীপ্তি ঢেকে ফেলল নাইলার চোখ দুটো, ঠোঁটে ফুটিয়ে তুলল প্রচ্ছন্ন হাসি। লাল লেহেঙ্গা আর ভারী গয়নাগাটির সমারোহে সেজেছে নববধূ। লোকে ঠিকই বলে, একটা মেয়েকে সবথেকে সুন্দর লাগে তার বিয়ের দিনেই। আয়নার সামনে কতক্ষণ বিস্মিত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল নাইলা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নিজেকে। কল্পনায় না জানি কত শতবার নিজেকে দেখেছে শিশিরের বধূরূপে। তবে বাস্তব কল্পনার চেয়ে ঢের বেশি সুন্দর। রিসর্টের সামনের খোলা বাগানে বিশাল স্টেজ সাজানো হয়েছে। অভিজ্ঞ ডেকোরেটরটা নাম না জানা কি সব ফুল দিয়ে চমৎকার করে সাজিয়েছে জায়গাটাকে। সেখানেই শিশিরের সঙ্গে আজীবনের জন্য বাধা পড়ে গেল নাইলার জীবন। বিয়ে সম্পন্ন হতেই শিশির তার কানে ফিসফিস করে বলল, বড় বিপদে ফেলে দিলাম তোমাকে নাইলা। না চাইলেই আজ থেকে আমাকে সহ্য করতে হবে। নাইলাও ফিসফিস করে বলল, এমন সুন্দর বিপদে আগে ফেললে না কেন? বিয়ের আনুষ্ঠানিকতা এবং ছবি তোলা পর্ব শেষ হতে হতে সূর্যাস্তের সময় হয়ে এল। শিশির নাইলা রিসর্টের কাছে এসে পৌঁছাতেই শিশিরের কাজিনরা এক প্রকার টেনে হিঁচড়ে নাইলাকে আলাদা করে ফেলল। নাইলা অবাক হয়ে দেখল শিশিরও কোনো প্রতিবাদ করছে না, বরং দৃশ্যটা দেখে মিটিমিটি হাসছে। শিশিরের কাজিনরা তাকে নিচতলার একটা ঘরে নিয়ে এলো। ব্যস্ত ভঙ্গিতে মুছতে শুরু করলো তার বিয়ের সাজ, খুলতে শুরু করলো বিয়ের গয়না। নতুন মেকআপ আর্টিস্ট এসেছে। নাইলাকে নতুনভাবে সাজানো হবে। নাইলা প্রবল বিস্ময় নিয়ে অর্পিকে জিজ্ঞেস করলো, এসব কি হচ্ছে অর্পি? আমাকে আবার সাজাচ্ছ কেন? অর্পি গম্ভীর গলায় বলল, এত কথা জিজ্ঞেস করো না ভাবি। আমি কিছুই বলতে পারবো না। ভাইয়ার বারণ আছে। এসব পাগলামির সঙ্গে যে শিশিরের সংশ্লিষ্টতা রয়েছে তা আগেই বুঝতে পেরেছিল নাইলা। তাই সেও আর কোনো প্রতিবাদ করল না। নিঃশব্দে নিজেকে দেখতে লাগলো নতুন সাজে। নাইলাকে হালকা গোলাপি একটা শাড়ি পরানো হয়েছে। চুলগুলো বেনি করে একপাশে রাখা। সেই বেনি আবার লাল সাদা কাঠগোলাপ দিয়ে সাজানো। মুখে মেকআপ নেই বললেই চলে। চোখে শুধু কাজল। গলায় আর কানে সোনার গয়না। পরনে হালকা গোলাপি একটা শাড়ি। নাইলাকে সত্যিই অন্যরকম লাগছে। মনে হচ্ছে যেন সদ্য ফোটা স্নিগ্ধ এক পদ্ম সে। সাজসজ্জা শেষ হতেই অর্পি ছুটে এসে বলল, ভাবি, তোমাকে ভাইয়া ডাকছে। নাইলা চিন্তিত গলায় বলল, কোথায় সে? যেখানে তোমাদের বিয়ে হলো, ভাইয়া সেখানেই। শিশিরের কর্মকাণ্ড মোটেও সুবিধার ঠেকেছে না নাইলার কাছে। এত জায়গা থাকতে ওই বাগানে ডেকে পাঠানোর অর্থ কি? নাইলা রিসর্টের বাইরে পা রাখতেই লক্ষ্য করল, বাগানে প্রচুর মানুষ। কেউ কেউ বিচ্ছিন্নভাবে আড্ডা দিচ্ছে, কেউ বা গোছগাছ নিয়ে ব্যস্ত। কিন্তু এত মানুষের ভিড়েও হৃদয়ে বসবাসকারী মানুষটাকে খুঁজে পেতে বিন্দুমাত্র অসুবিধা হলো না তার। বাগানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে শিশির। তার পরনে বিয়ের শেরওয়ানির বদলে জায়গা পেয়েছে শুভ্র পাঞ্জাবি পায়জামা। শুভ্রতা তার স্নিগ্ধতাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। হঠাৎ নাইলাকে দেখতে পেয়েই শিশিরের চোখ দুটো তার দিকে স্থির হয়ে রইল। এমন ভাব করছে যেন এ জীবনে তাকে দেখেনি। একটু পরেই নাইলা দূরে কোথাও পালিয়ে যাবে, আর দেখাও হবে না। এতগুলো মানুষের সামনে দিয়ে শিশিরের নির্লজ্জ চাহনি লজ্জায় ডুবিয়ে মারল নাইলাকে। শিশির হাতের ইশারা করতেই নাইলা ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল তার দিকে। কাছাকাছি আসতেই শিশির তার মোহময় চোখ দুটো শেষবারের মতো তার ওপর বুলিয়ে
ডান হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে নাইলাকে তুলে নিল কোলে। নাইলা টাল সামলাতে না পেরে শক্ত করে তার গলা জড়িয়ে ধরে আঁতকে উঠে বলল, শিশির। শিশির নিতান্তই বেপরোয়া সুরে বলল, হুস। এভাবে চেঁচালে মানুষ ভাববে আমি তোমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছি। নাইলা অবাক হয়ে দেখল বাগান ভর্তি এতগুলো উৎসুক চোখের সামনে দিয়ে শিশির তাকে কোলে করে বেরিয়ে রিসর্টের বাইরে। যত্ন নিয়ে তার গাড়িতে বসিয়ে দিয়ে নিজ হাতেই সিটবেল্ট বেঁধে দিল। নিজে ড্রাইভিং সিটে এসে বসে গাড়ি স্টার্ট দিতে উদ্যত হতেই নাইলা লজ্জিত সুরে বলল, এতগুলো মানুষের সামনে আমাকে কোলে নিয়ে বেরিয়ে এলে লজ্জা করল না এক ফোঁটাও? শিশির কর্তৃত্বের সুরে বলল, না, নিজের বউকে কোলে নিয়েছি, লজ্জা পাবো কেন? আর তাছাড়া পুরুষমানুষের এত লজ্জা পেয়ে কাজ কি? সেই পুরুষ যদি আবার বিবাহিত হয় তাহলে তো কথাই নেই। নাইলার সারা গা বেয়ে তরঙ্গের ন্যায় কি যেন একটা খেলে গেল। চেনা শিশিরকে এই মুহূর্তে বড্ড অচেনা লাগছে। আর তার থেকেও বিস্ময়কর ব্যাপার, এই অচেনা রূপটা তার বেশ লাগছে। কিছুক্ষণ ড্রাইভ করে নাইলাকে একটা ভিলায় নিয়ে এলো শিশির। ভিলাটা গোলাকৃতির, মাথার ওপরে টিনের ছাদ, সামনে চমৎকার একটা বাগান। বাগান জুড়ে অসংখ্য জ্বলন্ত মোমবাতি আর সাদা গোলাপের সাজ। নাইলা একবার বলেছিল সাদা গোলাপ তার ভীষণ পছন্দের। সেই কথা এখনো মনে রেখেছে শিশির। নাইলা হতবাক হয়ে চারপাশে চোখ বুলিয়ে বলল, শিশির, তুমি কি পাগল? শিশির নাইলাকে জড়িয়ে ধরল পেছনে থেকে। তার উন্মুক্ত কোমর পুরুষালী হাতের স্পর্শে মুড়ে বুকের সঙ্গে মিশিয়ে দিল তার পিঠ। নাইলার কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে তার মোহনীয় কণ্ঠে ফিসফিসিয়ে বলল, উহু, অন্ধ তোমার প্রেমে। নাইলা চমকে উঠে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, কেউ দেখে ফেলবে। শিশির পেছনে থেকেই হাত বাড়িয়ে নাইলার চুলের বেনি খুলতে খুলতে বলল, এসব লেইম এক্সকিউজ আমাকে দিতে যাবে না। আশেপাশে কেউ নেই, এটা আমাদের ভিলা। নাইলা আবারও চমকে উঠে বলল, আমাদের ভিলা? শিশির সঙ্গে সঙ্গে প্রশ্নটার জবাব দেওয়ার ফুরসত পেল না। নাইলার চুলগুলোকে সম্পূর্ণ বাঁধনমুক্ত করে খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ দিল তার ঘাড়ে। নাজেহাল নাইলা ক্যাপে উঠল প্রবলভাবে। তার শরীরের সেই কম্পন শিশিরকে আর নিজের মাঝে রাখল না। নিজের ওপর সকল প্রকার নিয়ন্ত্রণ হারিয়ে শিশির মুখ ডুবিয়ে নাইলার ঘাড়ে। তার গাঢ় চুমুতে মূর্ছা যাওয়ার মতো অনুভূতি হলো নাইলার। আদরের ছবি আঁকতে আঁকতেই শিশির ঘোরগ্রস্ত স্বরে বলল, আমাদের বাসরের সাক্ষী যে ভিলা হবে তাকে তো আর অন্য কারোর হতে দেওয়া যায় না। নাইলা ঢোক গিলে বলল, তুমি এখানে বা বাসর ঘর সাজিয়েছ? শিশির ঘরে ডুবে বলল, অফ। এত কথা বলো কেন নাইলা? নাইলা লজ্জারাঙ্গা কণ্ঠে বলল, তুমি কি বুঝতে পারছো আমাকে কতটা লজ্জায় ফেলে দিয়েছ? আমি কাল মানুষের সামনে মুখ দেখাবো কি করে? শিশির নাইলাকে নিজের দিকে ফিরিয়ে বলল, কালকের চিন্তা কালকে করবে, আজ তো আগে বেঁচে ফেরো। নাইলা জানতই না এতটা লজ্জা সে পেতে পারে। লজ্জায় রীতিমতো এই গ্রহ থেকে ছুটে পালিয়ে ভিন্ন কোনো গ্রহে আশ্রয় নিতে ইচ্ছা করছে। শিশির তার কোমর জড়িয়ে ধরে বুকের সঙ্গে মিশিয়ে দিল। দুহাতে নাইলার মুখটা তুলে ধরে তার চোখ দুটোর দিকে তাকিয়ে রইল তৃষ্ণিত নেশালো দৃষ্টিতে। শিশিরের দুচোখে নিজের সর্বনাশ স্পষ্ট দেখতে পাচ্ছে নাইলা। নিজেকে সঁপে দিয়েছে সেই সর্বনাশের কাছেই। নাইলার ঠোঁটের দিকে একটু একটু করে এগিয়ে এলো শিশির। নাইলা তৎক্ষণাৎ চোখ দুটো বুজে ফেলল। চোখ বুজে রেখেই টের পেল তার ঠোঁট দুটো আর নিজের আয়ত্তে নেই। তাকে প্রবল কর্তৃত্বে দখল করে নিয়েছে শিশিরের ঠোঁট। ভালোবাসাময় আদরে একটু একটু করে শেষ করে দিচ্ছে তাকে। আবারও নাইলাকে কোলে তুলে নিল শিশির। ভিলার দিকে পা বাড়াতেই তার চিরচেনা নেশালো কণ্ঠে ভেসে উঠল গানের সুর। আবারও অবাক হতেই হলো নাইলাকে। শত বছর আগে লেখা এই গানের লাইনগুলোতে যেন তার অবাধ্য ভালোবাসারই প্রতিফলন। যে জন দেয় না দেখা, যায় যে দেখে, ভালোবাসে আড়াল থেকে, আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়। নাইলা মুগ্ধ চোখে তাকিয়ে রইল শিশিরের দিকে। যে কণ্ঠ তার অস্তিত্বে মিশে, সেই কণ্ঠে নিজেরই জন্য গান শুনতে কার না ভালো লাগে। শিশির হঠাৎ গান থামিয়ে তার দিকে তাকিয়ে বলল, গাও। আমি গাইতে পারি নাকি? আমার বউ হয়ে গান গাইতে পারো না? কি লজ্জার কথা!
শিশিরের জোড়াজুড়িতে শেষমেশ বাধ্য হয়ে লজ্জার মাথা খেয়ে তাকে পরের লাইনটা গাইতেই হলো। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। শিশির নাইলার কানের কাছে ফিসফিস করে বলল, সর্বনাশ তো তুমি করেছ আমার মিসেস মাহফুজ। সাদা আর লাল গোলাপ দিয়েই সাজানো শিশির নাইলার বাসর। নাইলাকে বিছানায় শুইয়ে দিয়ে শিশির পরনের পাঞ্জাবিটা খুলে দূরে ছুঁড়ে ফেলে এগিয়ে এলো তার কাছে। তার উন্মুক্ত সুঠাম বুকের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে নাইলা। শুকনো ঢোক গিলছে। শিশির ডান হাতের বুড়ো আঙুল নিষ্ঠুরভাবে নাইলার ঠোঁটে বুলিয়ে বলল, সারা জীবন আমাকে এভাবেই ভালোবাসবে তো? নাইলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সন্দেহ আছে। নিজের কথা নিজের কাছেই ফিরে আসায় হেসে ফেলল শিশির। ঘোরগ্রস্তের ন্যায় আবারও ব্যস্ত হয়ে গেল তার নববধূর ঠোঁট দুটো নিয়ে। শিশিরের সঙ্গে আজ সত্যিই ভিনগ্রহে হারিয়ে বেড়াল নাইলা। ভালোবাসাময় ভিনগ্রহে আনন্দে কাটুক তাদের জীবন। সমুদ্রের পাড়ে পাশাপাশি দুটো ডেক চেয়ার। গম্ভীর মুখে বসে আছে দুজন। তাদের মধ্যে থমথমে নীরবতা। প্রায় ঘণ্টাখানেক হলো কারোর মুখে কোনো কথা ফোটেনি। সজল একবার আর চোখে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে দেখল তৃণাকে। উদাসীন চোখে সমুদ্রের পাড়ে ঢেউ আছড়ে পড়ার দৃশ্য দেখছে। মনে মনে হাঁপিয়ে উঠল সজল। এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। ঘুরতে এসেও রাগ করে থাকবে, বাড়িয়ে কথাও বলবে না। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সজল। থাকুক সে ছেলেমানুষই রাগ নিয়ে। সেও এত তাড়াতাড়ি রাগ ভাঙিয়ে পরাজয় স্বীকার করার মানুষ নয়। ডেক চেয়ারে গা এলিয়ে দিয়ে ফেলে আসা দিনগুলোর কথা ভাবতে লাগলো সজল। গত কয়েকটা মাসে যেন বিদ্যুতের গতিতে বদলে গেছে তাদের জীবন। কোচিং সেন্টারের চাকরির পাশাপাশি সজল এমবিএ শুরু করে। কর্মক্ষেত্রে তার বেশ নামডাক। ছাত্রছাত্রীরা তার ক্লাস করার জন্য মুখিয়ে থাকে। সজলের মনোযোগ ধরে রাখার ক্ষমতা প্রবল। পড়ার ফাঁকে হঠাৎ সে মজার কিছু বলে উঠলে ছাত্রছাত্রীরা হেসে কুটিকুটি হয়। আবার পরমুহূর্তেই গম্ভীর দৃষ্টিতে বোর্ডের দিকে তাকিয়ে থেকে পড়ায় মন দেয়। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করতে সজলেরও বেশ লাগে। তবে সমস্যা একটাই। তার নামের পাশে কেউ স্যার শব্দটি যুক্ত করলেই বড্ড অস্বস্তি হয়। সজল ব্যাচের শুরুতেই তার স্টুডেন্টদের বলে দেয় তাকে ভাইয়া ডাকতে। তবুও কেউ কেউ যখন অসাবধানতা বশত তাকে স্যার ডেকে ফেলে তখন সে অপ্রস্তুত হয়ে পড়ে। তার এই বেগতিক দশা দেখে কোচিং সেন্টারের অন্যান্য শিক্ষকরা হেসে বলে ওঠে, মানিয়ে নাও সজল। এরপর যখন কোনো কলেজে পড়াতে যাবে তখন তোষার ডাকই শুনতে হবে। সজল ভেবেছিল এমবিএ পাশ করে সে বিভিন্ন কলেজে চাকরির জন্য আবেদন করবে। কিন্তু আকস্মিকভাবেই ঢাকার স্বনামধন্য একটি মেয়েদের কলেজ থেকে চাকরির প্রস্তাব এলো তার কাছে। যদিও পার্ট টাইম। সেই কলেজের ইকোনমির শিক্ষক মাতৃত্বকালীন ছুটিতে গেছেন। তার জায়গায় সজল 6 মাসের জন্য বদলি শিক্ষক হিসেবে এসেছে। কলেজের আবহাওয়ায় পড়ানোর অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। প্রথমবার সে ক্লাসে প্রবেশ করার পর মেয়েরা যখন সম্মান ভরে উঠে দাঁড়ালো, নিজেকে প্রথমবারের মতো পুরোদস্তুর শিক্ষক বলে মনে হলো সজলের। এখানকার শিক্ষার্থীরাও অল্প সময়ে তাকে আপন করে নিয়েছে। কলেজের সবথেকে বিচ্ছুদের ক্লাসটাও তার ক্লাসে শান্ত হয়ে পড়া শোনে। একটি আনুষ্ঠানিক প্রতিষ্ঠানে শিক্ষকতার পুরো সময়টা স্বপ্নের মতো কাটালো। তবে সময় যত গড়াতে লাগলো, তার বিদায়ের দিনও ঘনিয়ে এলো। এই নিয়ে মনের মাঝে হাহাকারও কম ছিল না। তবে তার চাকরির বরাদ্দকৃত সময়সীমা শেষ হওয়ার আগেই কলেজ কর্তৃপক্ষ তাকে বিস্মিত করে দিয়ে জানালো, ইকোনমি অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা নেহায়েত কম নয়। এই বিভাগে একজন মাত্র শিক্ষক তাদের সকলকে সামলে উঠতে পারবেন না। তাই সজলকে ফুল টাইম কলেজের চাকরির প্রস্তাব দেওয়া হলো। সঙ্গে সঙ্গে প্রস্তাবটা লুফে নিল সজল। প্রিয় কোচিং সেন্টারের চাকরিটা ছাড়তে হলো ঠিকই, কিন্তু তাতে আর কোনো আক্ষেপ রইল না। এই কলেজে তার মন বাঁধা পড়ে গেছে। কলেজ থেকে কিছুটা দূরেই একটা ভবনে কলেজের শিক্ষকদের নিজস্ব কোচিং সেন্টার। যেসব শিক্ষার্থীর পড়াশোনায় বিশেষ যত্নের প্রয়োজন, তারা এখানে আসে। নিজস্ব কোচিংয়ের কোনো পরিকল্পনা সজলের ছিল না। তবে শেষমেশ শিক্ষার্থীরাই তাকে চেপে ধরল। অনেকেই আছে যারা ক্লাসে এত মানুষের ভিড়ে পড়া বুঝতে পারে না, কিংবা একবার শুনে বুঝতে তাদের অসুবিধা হয়। সজলের নিজস্ব কোচিং থাকলে তাদের বেশ সুবিধা হতো।
তাদের অনুনয় বিনয় করে সেই ভবনে নিজের জন্য একটা ক্লাসরুম ভাড়া করল। কোচিংয়েও তার কাছে প্রচুর শিক্ষার্থী পড়তে আসে। অর্থনীতি পড়াতে পড়াতে নিজেকে অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল অবস্থানে দাঁড় করিয়েছে। আগের 2 রুমের বাসাটা ছেড়ে এখন বড় একটা বাসা ভাড়া নিয়েছে। আগের বাসায় যে সকল অভাব তাদের তাড়া করে বেড়াতো তা অচিরেই মিটিয়ে ফেলেছে। এখন আর তাদেরকে পালা বদল করে রান্নাবান্না আর ঘরের কাজ সামলাতে হয় না। একজন গৃহ সহযোগী এসে সব কাজ করে দিয়ে যান। অবসরে গমগমে নীরবতার মাঝে সময় কাটাতে হয় না। টিভি খুলে বসে নানান অনুষ্ঠানের মাঝে নিজেদের ব্যস্ত রাখে। আবার কখনো কখনো রিমোট নিয়ে কারাকারিও বেঁধে যায় সজল তৃণার মাঝে। আর চোখে আবারও তৃণার দিকে তাকালো সজল। এখনো গাল ফুলিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে আছে মেয়েটা। নিজের অজান্তেই মুগ্ধতার একটা ক্ষীণ হাসি ফুটে উঠল সজলের ঠোঁটের কোণে। তার অভাব নিয়ে তৃণার কখনোই কোনো অভিযোগ ছিল না, বরং কঠিন পরিস্থিতিতেও তার পাশে থেকেছে। কোনো মাসে সজল সংসার খরচ মেটাতে হিমশিম খেলে, তৃণা নিজ কাঁধে তুলে নিয়েছে সকল খরচের বোঝা। একবারের জন্যও কটু কথা শোনায়নি তাকে, বরং কি একটা অবিশ্বাস্য বিশ্বাসে জড়িয়ে রেখেছিল তাকে। তৃণার বিশ্বাস ছিল, সজল জীবনে অনেক বড় হবে, অনেক সম্মান অর্জন করবে। তার সেই বিশ্বাস আজ বাস্তবে রূপ নিয়েছে। তৃণার নিজের ক্যারিয়ার নিয়ে তেমন একটা ভাবনা কোনোকালেই ছিল না। আবার গৃহিণী হওয়ারও তেমন ইচ্ছা ছিল না। বিবিএ পাশ করে তাই সিদ্ধান্ত নিল বিজনেস করবে। নাইলাই তখন প্রস্তাবটা দিল। বিবিএ পাশ করে সম্পূর্ণ মনোযোগ সে বুটিকে দিয়েছে। তবে বুটিক নিয়ে তার যে বড় বড় পরিকল্পনা, তা তার একার পক্ষে বাস্তবায়ন করে নেহায়েত সহজ কাজ নয়। নাইলা প্রস্তাব দিল, আমি ডিজাইনের দিকটা সামলাবো, আর তুই ফাইন্যান্সের দিকটা সামলাবি। কি বলিস? প্রিয় বান্ধবীর প্রস্তাবে এক বাক্যে রাজি হয়ে যায় তৃণা। যদিও সজল প্রথম দিকে সাবধান করে দিয়ে বলেছিল, একসঙ্গে ব্যবসায় করতে গিয়ে আবার তাদের মধ্যকার বন্ধুত্ব না নষ্ট হয়ে যায়। তৃণা হেসে বলেছিল, এত চড়াইউতরাইয়ের পরও যখন আমার বন্ধুত্ব ভাঙল না, তখন মনে হয় আর কোনোদিনও ভাঙবে না। তাদের বুটিকের নাম ফ্লোরা। ব্র্যান্ডিং আর ডিজাইনের যাবতীয় ব্যাপারগুলো নাইলা দক্ষ হাতে সামলায়। এদিকে তৃণার বুদ্ধিমত্তায় অল্প সময়েই ব্যবসায় বেশ সম্প্রসারিত হয়েছে। এ মাসেই নতুন 2টো আউটলেট খুলেছে তারা। বুটিকের সাফল্য কেবল নাইলার নয়, এখন তৃণাও স্বপ্ন। কিছুটা মান, কিছুটা অভিমান, কিছুটা খুনসুটি আর অনেকটা ভালোবাসা নিয়ে সংসার জীবনও বেশ কাটছে সজল তৃণার। দিন কয়েক আগে আচমকা একটা অপরিচিত নম্বর থেকে কল এলো তৃণার নম্বরে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো অতিপরিচিত এক কণ্ঠ। যদি ইচ্ছা হয়, সজলকে নিয়ে বাসায় আসতে পারিস। এই মস্ত শহরে অভিভাবকহীন থাকা মোটেও সহজ কাজ নয়। ভাইয়ার কাছ থেকে অপ্রত্যাশিত ডাক পেয়ে তাই তার হৃদয়টা আবেগে আপ্লুত হয়ে ওঠে। কিন্তু সেই আবেগের বহিঃপ্রকাশ না করে তৃণা চিরচেনা গম্ভীর কণ্ঠে বলে, আমাদের কারোরই সময় নেই। সময় বের করতে পারলে যাব। সময় বের করেই পরদিন সজলকে নিয়ে ভাইয়ার বাড়িতে হানা দেয় তৃণা। তাদের দুজনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তৌকির বললেন, রেখেছি বলে ভেবো না তোমাদের মাফ করে দিয়েছি। কিন্তু কি আর করা, আপন বোনকে তো আর ফেলে দিতে পারি না। তৃণা ঝাঝালো কণ্ঠে বলে, তোমার কাছে মাফ চেয়েছে কে? তাহলে এসেছিস কেন? তুমি ডেকেছ তাই। সজল অবাক হয়ে দেখল দুই ভাইবোনের মধ্যকার তুমুল বাকবিতণ্ডা। এতকাল সে ভাবত তৌকির এবং তৃণা কেউই কাউকে সহ্য করতে পারে না। কিন্তু অবশেষে বুঝতে পারল, এই রেষারেষিই তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তৌকির মানুষটা বেশ কড়া প্রকৃতির। কুৎসিত সত্যকে স্পষ্ট অক্ষরে উচ্চারণ করতে ভয় পান না। তাই বলে যে সে নিতান্তই খারাপ মানুষ, তাও নয়। ছুটিছাটার দিনে ইদানিং ওই বাড়ি থেকে তাদের ডাক পড়ে। তাদের বাড়িতেও মাঝেমধ্যে তুর্যকে বেড়াতে আসে তৃণার ভাইয়া ভাবি। তাদের সুখের সংসারে একটাই অভাব ছিল, গুরুজনের আশীর্বাদের। অবশেষে সেই অভাবও পেল পূর্ণতা। বিয়ের পর সজল তৃণা কোথাও ঘুরতে যায়নি। তখন অবস্থা এমন ছিল যে, ঘর থেকে বেরিয়ে রিকশায় চড়তেও খরচের ভয় পিছিয়ে যেত। তবে এখন দিন পরিবর্তন হয়েছে। অনেক ভাবনাচিন্তা শেষে কক্সবাজারে আসার প্ল্যান করল তারা। সজল আগে থেকেই কলেজে ছুটি নিয়ে রেখেছিল।
তৃণাও নাইলাকে সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। কাল বাড়ি ফিরে গোছগাছ করতে করতে তৃণা খেয়াল করল সজলের সুটকেসটা প্রায় ফাঁকা। প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসই সে রাখতে ভুলে গেছে। নিজের জিনিসপত্র সজল নিজেই গোছাতে পছন্দ করে। অন্য কারোর হস্তক্ষেপ তার মোটেও পছন্দ নয়। তবে সে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যাবে। গোছগাছের আর সময়ও পাবে না। তৃণা তাই সজলকে মেসেজ পাঠিয়ে লিখল, তোমার সুটকেসে তো দেখছি কিছুই নেই, আমি গুছিয়ে রাখব। কয়েক সেকেন্ডের মাঝে সজল মেসেজটা দেখলেও রিপ্লাই আর দেয়নি। এদিকে কেউ তৃণার মেসেজ সিন করে রেখে দিলের আগে তার সর্বাঙ্গ জ্বলে ওঠে। কালও তার ব্যতিক্রম হলো না। রাগে গোজগোজ করতে করতে অপেক্ষা করতে লাগলো সজলের বাড়ি ফেরার। সজল বাড়ি ফিরে দেখল সে যেভাবে রেখে গিয়েছিল সুটকেসটা ঠিক সেভাবেই পড়ে আছে। তৃণা প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে দেয়নি। সজল সরল মনেই বলল, কই, তুমি না বললে আমার সুটকেস গুছিয়ে রাখবে? তৃণা দাঁতে দাঁত চেপে বলল, বলিনি। জিজ্ঞেস করেছি, আর তুমি উত্তর দাওনি। সজল ভ্রু কুঁচকে বলল, কি আশ্চর্য, আবার উত্তর দেওয়ার কি আছে? বুঝে নিলেই তো হয়। বুঝে নিয়েছিলাম, কিন্তু তুমি উত্তর দেবে না কেন? ছোট করে ওকে লিখতেও কি তোমার হাত হয়ে যেত? কি জ্বালা! এখন এই মেসেজের রিপ্লাই দেওয়া না দেওয়া নিয়েও ঝগড়া করতে হবে। তৃণা তীক্ষ্ণ গলায় বলল, হ্যাঁ করতে হবে। যে মানুষ সামান্য একটা মেসেজের রিপ্লাই দিতে পারে না, তার থেকে বড় মূর্খ আর হয় না। সজল আহত কিন্তু ক্ষুব্ধ কণ্ঠে বলল, তোমার ভাইয়া ঠিকই বলে, তুমি আস্ত একটা পাগল। তোমার মতো পাগলের সাথে তো স্বাভাবিকভাবে কথাই বলা যায় না। রাগে তৃণার পুরো পৃথিবী এলোমেলো হয়ে গেল। অন্য একটা ঘরে গিয়ে ধাম করে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। তৃণা আদৌ কক্সবাজারে যাবে কিনা এ নিয়ে সজল সংশয় ছিল। রাগ এতটাই তীব্রভাবে তৃণাকে আঁকড়ে ধরেছিল যে সারাদিন নিজেকে ঘরে বন্দি করে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। কিন্তু অচিরেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এতগুলো টাকা দিয়ে ফ্লাইটের টিকিট কাটা হলো, হোটেল বুকিং দেওয়া হলো। সজলের ওপর রাগ করে তো আর তা জলে ফেলে দেওয়া যায় না। সকাল সকাল সময় মতোই তৃণা ঘর থেকে বেরিয়ে এলো। নিঃশব্দে তৈরি হলো। সজলের দিকে একবার ফিরেও তাকালো না। এমনকি ফ্লাইটের পুরো সময়টাও মুখে কুলু পেটে রইল। সোজা হয়ে বসল সজল। তৃণার সঙ্গে ঝগড়া করে বেশিক্ষণ সে থাকতে পারে না। কেমন হাঁসফাঁস লাগে, অস্বস্তি হয়। অথচ সেই মেয়ে দিব্যি কথা না বলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে। কোনো মানে হয়? দীর্ঘ নীরবতা ভঙ্গ করে সজল হালকা কেশে বলল, আর কতক্ষণ রাগ করে বসে থাকবে? তৃণা সমুদ্রের দিকেই স্থিরদৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তাতে তোমার কি? সজল তাদের মধ্যকার গমগমে আবহাওয়া হালকা করার উদ্দেশ্যে ফুরফুরে গলায় বলল, বলছিলাম রাগের খাতায় হিসাব টুকে রাখো। ঢাকায় ফিরে রাগ দেখিও। ঘুরতে এসে এভাবে মুখ গুমরা করে রাখার কোনো মানে আছে? তৃণা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকালো তার দিকে। আবহাওয়া হালকা তো হলোই না, বরং আরেকটু উত্তপ্ত হয়ে উঠল। তৃণা ক্রুদ্ধ ভঙ্গিতে বলল, তুমি ঘুরতে আসার আগে আমার সাথে ঝগড়া করতে পারলে আমি ঘুরতে এসে মুখ গুমরা করে রাখতে পারবো না কেন? সজল আকাশ থেকে পড়ার ভাব করে বলল, আমি ঝগড়া করেছি? কখন? তুমি তো সামান্য একটা মেসেজের রিপ্লাই না দেওয়া নিয়ে ধ্বংসযজ্ঞ চালালে। তাই বলে তুমি আমাকে পাগল বলবে? তুমিও তো আমাকে মূর্খ বলেছ। আমি কিছু বলেছি? তাছাড়া? তাছাড়া কি? কিছু না। খবরদার অর্ধেক কথা বলবে না। কি বলতে চাচ্ছিলে এক্ষুনি বলো। তাছাড়া কি? ভুল কিছুও তো বলিনি। সজল জানতো এবার আর তার রক্ষা নেই। তাই তড়িৎ গতিতে উঠে দাঁড়িয়ে ছুটে গেল সমুদ্রের দিকে। তৃণাও তার পিছু নিল। ঝড়ের বেগে ছুটে গিয়ে ধরে ফেলল সজলের শার্টের কলার। কিংবা বলা ভালো, ধরা দিল সজল নিজেই। ধরা পড়েও কোনো প্রকার হতাশা নেই তার মাঝে। বরং হো হো করে হাসতে হাসতে তৃণাকে ফেলে দিল সমুদ্রের জলে। তৃণার রাগ সেই কখন কেটে গেছে। তবুও রাগী রাগী ভাবটা ধরে রাখার প্রাণপণ চেষ্টা করছে। ভ্রুযুগল কুঞ্চিত রেখেই সজলের হাত ধরে টেনে তাকেও ফেলে দিল সমুদ্রে। সজল বেপরোয়া ভঙ্গিতে তার দুই কাঁধে হাত রেখে বলল, কি লাভ হলো এত রাগ করে? শেষমেশ কি আর রাগ ধরে রাখতে পারলে? তৃণা গাল ফুলিয়ে বলল, কে বলেছে আমার রাগ কমেছে? বলো কি? কমেনি।
আচ্ছা তুমিই বলে দাও কি করলে তোমার রাগ কমবে। কান ধরবো। ঢং করতে হবে না। ছাড়ো আমাকে। আমি এক্ষুনি ঢাকায় ফিরে যাব। আমার মতো পাগলের সাথে তোমাকে থাকতে হবে না। সজল তৃণাকে ছাড়ল না, বরং আরেকটু শক্ত করে বুকে টেনে নিয়ে রহস্যের সুরে ডাকল, তৃণা। তৃণা এখনো রাগী রাগী ভাবটা ধরে রাখার চেষ্টা করে, থমথমে ভঙ্গিতে বলল, কি? সজল মুগ্ধতার সুরে বলল, অনেক ভেবে দেখলাম, তোমার রাগ ভাঙানো যাবে না। রাগলেই তোমাকে সবথেকে বেশি সুন্দর লাগে। রাগের ভাবটা আর ধরে রাখা সম্ভব হলো না তৃণার পক্ষে। তার ঠোঁটজুড়ে এক টুকরো হাসি লুকোচুরি খেলে বেড়াচ্ছে। সজল বিজয়ীর হাসি হেসে বলল, তুমি হেসেছ? তৃণা জোর গলায় বলল, মোটেও না। বললেই হলো। আমি নিজের চোখে দেখলাম। তোমার চোখে সমস্যা। ডাক্তার দেখাও। রেষারেষির রেশ ধরে রাখতে পারল না দুজনের কেউই। প্রাণচঞ্চল হাসিতে হেসে উঠল তারা। তাদের হাসিতে যেন হেসে উঠল চারপাশ। এভাবেই মানবিমান হাসি খুনসুটির মাঝেই কেটে যাক তাদের জীবন। এসির কনকনে শীতল হাওয়ার মাঝেও দরদর করে ঘামছে মাহিরা। ইদানিং নিঃশ্বাস ফেলাও তার পক্ষে ভারী কঠিন কাজ। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল তারিফ। প্রেগন্যান্সির পুরো সময়টায় কোনো জটিলতা না থাকলেও শেষের দিকে এসে বড্ড দুর্বল হয়ে পড়েছে বেচারি। দিনটা তার বিছানায় শুয়ে বসেই কেটে যায়। সারাক্ষণ চোখ দুটো বুজে রাখে। মাঝে মধ্যে হাঁপিয়ে উঠলে কোলের ওপর ক্যানভাস রেখে রং তুলি নিয়ে ছবি আঁকতে বসে। এছাড়া পৃথিবীর অন্যান্য সকল কিছুর প্রতি তার বিচিত্র বিতৃষ্ণা। তারিফ বাড়ি ফিরলেই কেবল শান্তি তার। বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে তার বুকে মুখ লুকিয়ে রাখে। তারিফ তার সারা গায়ে হাত বুলিয়ে দিয়ে এটা ওটা বলে হাসানোর চেষ্টা করে তাকে। মাহিরাকে নিয়ে আজকাল ভীষণ দুশ্চিন্তা হয় তারিফের। প্রায়ই ছুটি নিয়ে তার কাছাকাছি তাহলে সেবা যত্ন দিয়ে আগলে রাখে। তবুও তার দুশ্চিন্তা বাবু পৃথিবীতে আসার পরবর্তী সময়টা নিয়ে। সে আসার পর 1 মাস না হয় তারিফ ছুটি নিয়ে বাড়িতেই থাকলো। তাকে সামলাতে মাহিরাকে সাহায্য করল। কিন্তু তারপর একটা সময় তো তাকে কাজে ফিরতেই হবে। তাছাড়া মাহিরারই বা কি হবে? কত বড় বড় স্বপ্ন দেখেছিল মেয়েটা। নিয়মিত ছবি আঁকবে, নিজের সোলো এক্সিবিশন করবে, বড় কোনো একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার হবে। স্বপ্নগুলো কি শেষমেশ জলাঞ্জলি দিতে হবে তাকে? এসব ভেবে ভেবে আজকাল বড্ড দিশেহারা লাগে তারিফের। মাহিরা পাশ ফিরে ঘুরল তার দিকে। মেয়েটার চুলগুলো এলোমেলো, চোখে মুখে ক্লান্তির ছাপ। তবুও সোনালি রোদটা মুখের ওপর পোড়ায় অসম্ভব স্নিগ্ধ লাগছে তাকে। এই বুঝি মাতৃত্বের ঔজ্জ্বল্য। তারিফ এগিয়ে গিয়ে তার গালে চুমু খেয়ে বলল, এখন ভালো লাগছে মাহিরা? মাহিরা কিছুটা নড়ে উঠে বলল, কিছুটা। আজকাল এত কষ্ট হচ্ছে কেন তারিফ? তারিফ আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, আর কয়েকটা দিন সহ্য করো। এরপর তো তোমার বাবু তোমার কোলেই। তার কথার মাঝেই একটা অস্ফুট স্বর বেরিয়ে এল মাহিরার কণ্ঠ থেকে, উমহো। তারিফ উদ্বিগ্ন গলায় বলল, কি হলো? মাহিরা বাচ্চাদের মতো অভিযোগ করার ভঙ্গিতে বলল, আপনার বাবু আমাকে খুব জ্বালায়। সারাদিন শুধু নড়াচড়া করে। ঘুমানোর চেষ্টা করেও পারি না ওর কারণে। প্রচ্ছন্ন একটা হাসি ফুটে উঠল তারিফের ঠোঁট জুড়ে। মাহিরার পেটের কাছে নেমে এসে নির্দ্বিধায় আঁচল সরিয়ে দিয়ে হাত রাখল তার উন্মুক্ত স্ফীত পেটের ওপর। আদুরে গলায় বলল, বাবা, মা যা বলছে তা কি সত্যি? আপনি মাকে ঘুমাতে দেন না? তারিফ মাহিরার পেটের ওপর চুমু খেতেই টের পেল পেটের ভেতর কিছু একটা তরঙ্গের ন্যায় উঠছে আর নামছে। মাহিরা চমকে উঠে বলল, ওই দেখুন, আবার নড়ছে। তারিফ আবারও আদুরে গলায় বলল, এত নড়ে না বাবা। মা কষ্ট পাচ্ছে তো। ছেলেমানুষের ছেলেমানুষি প্রশ্রয় দেওয়ার ভঙ্গিতে হেসে উঠল মাহিরা। তারিফের ভাবসাব এমন যেন মাহিরার পেটের ভেতর লুকিয়ে থাকা ছোট্ট মানুষটি সত্যিই তার কথা শুনতে পাচ্ছে। আচমকা এই প্রশান্তিময় মুহূর্তে ব্যাঘাত সৃষ্টি করল কলিং বেলের কর্কশ স্বর। তারিফ মুখ তুলে মাহিরার দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলল, এই সময়ে আবার কে এলো? আপনার কাছে কারোর আসার কথা ছিল। না তো। তুমি থাকো, আমি দেখছি। তারিফের যাওয়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মাহিরা। সে দৃষ্টি স্থির হলেও তাতে মুগ্ধতার কমতি নেই। মাঝে মধ্যে অবাক হয়ে সে নিজেকে প্রশ্ন করে, এই মানুষটা তার মাঝে কি দেখল?
কেন তাকে এতটা ভালোবাসলো? মাহিরা মুখে যতই না বলুক, তারিফ বেশ বুঝতে পারে তার কতটা কষ্ট হয়। এও বুঝতে পারে, সে পাশে বসে থাকলেই তার কষ্টগুলোর সব অদৃশ্য হয়ে শূন্যে মিলিয়ে যায়। তাই তো হাজারটা কাজ বাদ দিয়েও বসে থাকে তার পাশে, যত্নে আগলে রাখে সারাটাক্ষণ। সত্যিকার অর্থে যে ভালোবাসে, ভালোবাসার মানুষের মধ্যে কিছু দেখে তাকে ভালোবাসে না, মনের টানি তাকে ভাসিয়ে দেয় ভালোবাসার আশ্চর্য জগতে। তারিফ প্রথম যেদিন মাহিরাদের বাড়িতে তাকে দেখতে এসেছিল, সেদিন কি মাহিরা ভেবেছিল একদিন এই মানুষটার ভালোবাসায় ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে সে? দুটো মানুষের মনের টানি এই অসাধ্যকে সাধন করেছে। মিনিট খানেক বাদে তারিফ আবারও ঘরে প্রবেশ করল। কিন্তু পূর্বের সেই হাসিটা তার ঠোঁট থেকে মুছে গিয়ে জায়গা করে নিয়েছে গমগমে গাম্ভীর্য। থমথমে ভঙ্গিতে ঘরের দরজাটা বন্ধ করে সে বলল, মাহিরা ওঠো। তার কণ্ঠের শীতলতায় রীতিমতো জমে গেল মাহিরা। বুকের ভেতরটা ধক করে কেঁপে উঠল। চিন্তাভাবনায় খুব একটা সময় ব্যয় না করে সে উদ্গ্রীব গলায় বলল, কে এসেছে? আমার মা বাবা। মাহিরা আঁতকে উঠে বলল, সত্যি? ওরা সত্যি এসেছে? বিছানা থেকে উঠে এক প্রকার ছুটে ঘর থেকে বেরিয়ে গেল মাহিরা। এত দ্রুত গতিতে ছোটার জন্য তারিফের কাছে মৃদু ধমকও খেল, কিন্তু তাতে ভ্রূক্ষেপ করল না বিন্দুমাত্র। বিয়ের পর পরিবারের সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল তারিফ। তারাও অবশ্য নিজ থেকে যোগাযোগ করার চেষ্টা করেনি। তবে দিন কয়েক আগে ছোট বোন সোহানা ফোন করে অনেক গল্প করল। সেদিন কথায় কথায় মাহিরার প্রেগন্যান্সির কথাটা বলে বসে তারিফ। বেশ বুঝতে পারছে, সোহানাই সেই তথ্য বাড়িতে পাচার করেছে। তারিফ এবং মাহিরার বাবা মা নিজেরাই নিজেদের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ছেলেমেয়েদের কাছে এসেছেন। মাহিরার মতো নরম হৃদয়ের অধিকারিণীকে বিগলিত করার জন্য তাদের একসঙ্গে আগমনই যথেষ্ট। মাহিরার মা কিছুই বলতে পারছেন না। মেয়েকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন কেবল। মাহিরাও মায়ের দেওয়া আঘাতগুলো ভুলে তাকে জড়িয়ে ধরে কাঁদছে। রুনা বেগম মাহিরার দুহাত চেপে ধরে বললেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা। আমি সত্যি মিথ্যার বিচার না করেই তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমার বাড়ির মানুষরা তোমাকে যা তা বলে অপমান করলো, অথচ আমি কোনো প্রতিবাদই করিনি। তুমি আমাকে মাফ করো মা। মাহিরা আর্দ্র গলায় বলল, আপনি এভাবে বলবেন না আন্টি। ডাকতে গিয়ে থেমে গেল মাহিরা। দম নিয়ে আবারও বলল, মা, আমি ওসব কিচ্ছু মনে রাখিনি। পুত্রবধূর কণ্ঠে প্রথমবারের মতো মা ডাকটি শুনে রুনা বেগম আবেগে আপ্লুত হয়ে বললেন, আমার ঘরের বউ তুমি। তোমাকে ছাড়া আমাদের বাড়ি ইটপাথরের দালান ছাড়া আর কিছুই নয়। আমার নাতি বা নাতনি যেই আসুক, তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখো না। ঘরের ছেলেমেয়ে ঘরে ফিরে এসো মা। মাহিরা কিছু একটা বলতে যাবে, কিন্তু তার আগেই তারিফ গম্ভীর গলায় বলল, মা তোমরা এসেছো, খুব খুশি হয়েছি। কিন্তু সরি, ওই বাড়িতে আমরা যেতে পারবো না। রুনা বেগম হতবাক হয়ে বললেন, যেতে পারবি না? কেন যাবি না তারিফ? তারিফ ক্ষুব্ধ গলায় বলল, তুমি নিজেই তো বললে তুমি মাহিরাকে কোনো অপমান করনি। ফুপু আর চাচিরা করেছে। তারা এসে মাহিরার কাছে মাফ চাইবে, তবেই। মাহিরা তাকে মাঝপথে থামিয়ে দিয়ে কান্নাভেজা গলায় বলল, তারিফ, এসব কি বলছেন আপনি? কাউকে আমার কাছে মাফ চাইতে হবে না। তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এল তারিফের বুক থেকে। মাহিরার বাড়িতে যেদিন তাকে অপদস্থ করা হয়েছিল, সেদিন তারিফ উপস্থিত ছিল না। এমনকি সেদিনের ঘটনার বিস্তারিত বর্ণনাও মাহিরা কোনোদিন দেয়নি তাকে। কিছুটা অন্যদের কাছ থেকে শুনে আর কিছুটা নিজে অনুমান করে যে চিত্র সে দাঁড় করিয়েছে, তা কল্পনায় ভেসে উঠতেই রাগে জ্বলে ওঠে সর্বাঙ্গ। অথচ এই মেয়েটার ওই মানুষগুলোর প্রতি ক্ষোভের লেশমাত্র নেই। তারিফ ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি কি চাচ্ছ ওই টক্সিক মানুষগুলোর মধ্যে গিয়ে থাকতে? তোমার ইচ্ছা হলে যাও, আমি কোথাও যাচ্ছি না। রাগে গোজগোজ করতে করতে তারিফ ঘরের ভেতরে চলে গেল। রাগে ক্ষোভে তার গা জ্বলে উঠছে রীতিমতো। নিজের পরিবারের প্রত্যেকটি সদস্যকে খুব ভালো করে চেনা তার। ছোটবেলা থেকেই তার প্রত্যেকটি কাজে পরিবারের কেউ না কেউ বাধা হয়ে দাঁড়াবেই। তার প্রতিটা সিদ্ধান্তে কেউ না কেউ দ্বিমত পোষণ করবেই।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তারিফ তাদের এড়িয়ে চলতে শিখেছে, তাদের মতামতকে অগ্রাহ্য করতে শিখেছে। কিন্তু মাহিরা সেটা কখনোই পারবে না। তার নরম মনে ওই মানুষগুলো প্রতিনিয়ত আঘাত হানবে। প্রতিনিয়ত মেয়েটা কষ্ট পাবে। তাছাড়া একবার আঘাতপ্রাপ্ত হয়ে কি তার শিক্ষা হয়নি? আবারও কেন ওই মানুষগুলোর মধ্যে গিয়ে থাকতে চাইছে সে? নিজেকে শান্ত করার উদ্দেশ্যে বারান্দায় এসে দাঁড়িয়েছে তারিফ। তবে শান্ত হতে পারছে না কিছুতেই। মিনিট কয়েক বাদেই মৃদু একটা পায়ের শব্দ কানে এলো তার। ঘুরে তাকাতেই দেখতে পেল মাহিরার স্নিগ্ধ মুখটা। তারিফ কিছু বুঝে ওঠার আগেই মাহিরা ছুটে এসে জড়িয়ে ধরল তাকে। মুহূর্তেই গলে জল হলো তার সকল রাগ, শান্ত হলো সমস্ত সত্তা। সেও মাহিরাকে জড়িয়ে ধরে বুজে রাখল চোখ দুটো। মাহিরা অস্থির গলায় বলল, তারিফ, কেন এরকম করছেন? এত সহজে ভুলে গেলে ওরা তোমার সাথে কি বিহেভটা করেছিল? তোমাকে কতটা কষ্ট দিয়েছিল? তুমি জানো, মা বাবা বাদে ওই বাড়ির একটা মানুষকেও আমি দেখতে পারি না। মানুষের ভুল ধরা ছাড়া কোনো কাজ নেই। মানুষকে কষ্ট দেওয়াই এদের স্বভাব। মাহিরা ধীরে ধীরে বলল, যেমনই হোক তারাই তো আপনার পরিবার তারিফ। আমার পরিবার? পরিবারকে কি আর দূরে ঠেলে রাখা যায় বলুন? আমার মাও তো আমাকে কত কষ্ট দিয়েছে। তাই বলে কি তার দিক থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবো কখনো? তারিফ চুপ করে রইল। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। এভাবে কখনো ভেবে দেখেনি সে। আজ বিয়ের এতদিন পর মাহিরার চিন্তাধারার জন্য আবারও তার প্রেমে পড়ল তারিফ। মাহিরা গোমরা মুখে বলল, আপনি জানেন এই ব্যাপারটা নিয়ে আমি কতটা ডিস্টার্বড। আমার প্রায়ই মনে হয় আমার কারণে আপনি পরিবার থেকে আলাদা হয়ে গেছেন। আপনিই তো আমাকে প্রতিনিয়ত সান্ত্বনা দেন। এখন যখন মা বাবা নিজ থেকে আমাদের কাছে এসেছে, তখন কি তাদের ফিরিয়ে দেওয়া ঠিক হবে? চলুন না আমরা ফিরে যাই। তারিফ ক্লান্ত ভঙ্গিতে বলল, ওই বাড়ির লোকগুলো কিন্তু মোটেও সুবিধার না। মানিয়ে নিতে পারবে? মাহিরা তার দিকে চমৎকার একটা হাসি ছুড়ে দিয়ে বলল, পারবো। কথা দিলাম। মাহিরা তার কথা রাখল। সত্যিই বাড়ির সবার সঙ্গে মানিয়ে নিল। চাচিদের সঙ্গে এমন একটা ভাব করল যেন বিয়ের আগে তারা তাকে অশ্রাব্য ভাষায় অপমান করেননি। ফুপু বেড়াতে এলে তার যত্নেও কোনো ত্রুটি রাখল না। মাহিরার আন্তরিকতায় তারাও আপন করে নিল মেয়েটাকে। তারিফের দুশ্চিন্তা কেটে গেল একেবারেই। বাড়ির মধ্যমণি যেন মাহিরা। সকাল সকাল তারিফের বাবা পুত্রবধূকে আয়োজন করে জিজ্ঞেস করেন, আজ তার কি খেতে ইচ্ছা করছে। মাহিরা তার ইচ্ছার কথাটা জানাতেই তিনি উৎফুল্ল ভঙ্গিতে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন। মা সবসময় মাহিরাকে নিজের কাছে রাখেন। নিজের হাতে খাইয়ে দেন, চুল বেঁধে দেন। বিয়ের পর মাহিরা সুখী হলেও মনের কোনো এক গহীন কোণে যে এক টুকরো শূন্যতা বিরাজ করছিল তা আজ কেটে গেছে। মাহিরা তার মস্ত বড় পরিবার পেয়ে মস্ত খুশি। ঠিকই বলেছিল সে। পৃথিবীর আর কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা গেলেও নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যায় না কখনোই। তারা ভালোমন্দ যেমনই হোক, দিন শেষে তারাই একান্ত আপনজন। অতঃপর জীবনের সবথেকে সুন্দর দিনটার সাক্ষী হলো তারিফ মাহিরা। যে মানুষটাকে ঘিরে তাদের হাজারো অপেক্ষারা, সে এলো তাদের কোল আলো করে, জীবনকে নতুন রঙে রাঙিয়ে। তাদের রাজকন্যার নাম তাহিরা। তারিফ আর মাহিরা থেকে তাহিরা। তাহিরা যেদিন পৃথিবীতে এলো সেদিন তার ছোট ছোট হাত পা, কৌতূহলী দুটো চোখ আর ফুটফুটে মুখটা দেখে বিস্ময় বনে যায় তার বাবা মা। মাহিরার মনে হলো যেন গোলাপি টাওয়ালে পেঁচিয়ে একটা পুতুল তুলে দেওয়া হয়েছে তার কোলে। বিশ্বাসই হলো না এই পুতুলটা তার। বিয়ের পর চোখের সামনে তারিফকে বদলে যেতে দেখেছিল মাহিরা। তাহিরার জন্মের পর আরও একবার বদলাতে দেখল। একটা ছেলে বাবা হলে এতটা বদলে যায়। মেয়ে রাতে ঘুমাতে চায় না। তারিফ তাকে কোলে করে সারা বাড়ি জুড়ে হেঁটে বেরিয়ে ঘুম পাড়ায়। মেয়ে কেঁদে বাড়ি মাথায় তুললে তারিফ উদ্বিগ্ন ভঙ্গিতে ছুটে আসে। তাকে কোলে তুলে আদর করে তবেই শান্ত করে। যদিও তাহিরা কিছুই বোঝে না, তবুও ঘুমাতে যাওয়ার আগে তারিফ বড়দের মতো তার সঙ্গে গল্প করে। তাহিরাও চোখ বড় বড় করে অবাক হয়ে বাবার গল্প শোনে। এমনই একদিন মেয়েকে বুকের নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তারিফ অভিযোগের সুরে বলল, দেখেছিস বাবা, তোর মা আজকাল আমাকে একদম পাত্তা দেয় না।
আগে তো আমাকে ছাড়া কিছুই বুঝতো না। তাহিরা কি বুঝলো কে জানে। ব্রুকুচকে মাহিরার দিকে বিরক্ত চোখে তাকালো। মাহিরা লজ্জামাখা গলায় বলল, মেয়েকে কি বলছেন এসব? তারিফ তার প্রশ্নের জবাব না দিয়ে আবারও মেয়েকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ গলায় বলল, দেখেছিস, একে তো আমাকে পাত্তা দেয় না, তার ওপরে আবার তোর কাছে নালিশ করতেও মানা করছে। খিলখিল করে হেসে উঠল মাহিরা। এক হাতে ভর দিয়ে শুয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখল বাবা মেয়ের কথোপকথনের দৃশ্য। তার সবথেকে প্রিয় দুটো মানুষ যখন কাছাকাছি থাকে, তখন যেন গোটা পৃথিবীটাকে নিজের বলে মনে হয়। দেখতে দেখতে তাহিরার জন্মের 6 মাস পেরিয়ে গেল। আজ বাড়িতে বিরাট আয়োজন। কাছের দূরের আত্মীয়রা দেখতে আসবে পরিবারের নতুন সদস্যটিকে। সকাল থেকেই তারা এক এক করে আসতে শুরু করেছে। তাহিরা আজ মহাবিরক্ত। সকাল থেকেই তাকে কারোর না কারোর কোলে ঘুরে বেড়াতে হচ্ছে। বাবার কোলে বসে গল্প শোনা কিংবা মায়ের বুকে লেপ্টে ঘুমের রাজ্যে হারিয়ে যাওয়া কোনোটাই আজ সম্ভব হচ্ছে না। তারিফের আজ ব্যস্ততার শেষ নেই। বাড়িতে এত বড় একটা আয়োজন, তার কাঁধে হাজারটা দায়িত্ব। একটু পর পর ডেকোরেটরের লোক না হয় বাবুর্চি দলের কারোর কাছ থেকে ফোন আসছে। তাকেও ছুটে বেড়াতে হচ্ছে বাড়ি জুড়ে। কিন্তু এত ব্যস্ততার মাঝেও হৃদয়ে বসবাসকারিনীর অনুপস্থিতি তার চোখ এড়িয়ে গেল না। বাড়িতে কোথাও খুঁজে না পেয়ে শেষমেশ তারিফ তাদের শোবার ঘরে পৌঁছে গেল। মাহিরাকে পাওয়া গেল সেখানেই। বিছানার শেষ প্রান্তে পা ঝুলিয়ে বসে আছে। তারিফ ব্যস্ত গলায় বলল, এখানে কি করছো মাহিরা? সবাই তোমাকে খুঁজছে তো। মাহিরা ইতস্তত করে বলল, তারিফ একটু আমার পাশে এসে বসবেন। মাহিরার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তারিফ দূর থেকেই লক্ষ্য করল তার হাত পায়ের মৃদু কম্পন। দুশ্চিন্তায় তার হাত পা কেঁপে ওঠে, ঠোঁট শুকিয়ে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। তারিফ তার পাশে বসে উদ্বিগ্ন ভঙ্গিতে তাকে এক হাতে জড়িয়ে বলল, কি হয়েছে? মাহিরা প্রত্যুত্তরে কিছুই বলল না। আঁচলের নিচ থেকে একটা খাম বের করে বাড়িয়ে দিল তার দিকে। খাম খুলে ভেতরের কাগজটায় চোখ বোলাতেই ঝলমলে একটা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। কিছুদিন আগে একটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে এসেছিল মাহিরা। সেখান থেকেই এসেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। তারিফ হাসি মুখে বলল, কখন পেলে? আজই এলো, কিছুক্ষণ আগে। তারিফ মাহিরার কপালে চুমু খেয়ে বলল, আই অ্যাম সো প্রাউড ইউ মাহিরা। জীবনে প্রথম ইন্টারভিউ দিয়েই বাজিমাত করে ফেললে তুমি। তারিফ অবাক হয়ে লক্ষ্য করল মাহিরার ঠোঁটে হাসি নেই, বরং চোখে মুখে যেন অমাবস্যার অন্ধকার। মাহিরা শুকনো মুখে বলল, আপনি খুশি হয়েছেন? খুশি হয়েছি মানে? মারাত্মক খুশি হয়েছি। কিন্তু ম্যাডাম, আপনি নিজে খুশি হননি কেন? কি করে বুঝলেন? এখন আর শুধু আমার বউ নও মাহিরা, আমার বাচ্চার মা তুমি। তোমার মন পড়তে পারবো না। খুব ভয় হচ্ছে তারিফ। কিসের ভয়? বাবুকে সামলে চাকরি কি করে করব? তারিফ ভ্রু কুঁচকে হেসে বলল, উফ মাহিরা, এতটুকু ব্যাপার নিয়ে কেউ এত টেনশন করে? মাহিরা শুকনো ঢোক গিলে বলল, এতটুকু ব্যাপার হলো কোথায়? আমি যদি সব দিক সামলাতে না পারি? তুমি কি একা? আমি আছি না। বাড়ির সবাই আছে মাহিরা। তারিফের কথায় আশ্বস্ত হতে পারল না মাহিরা। একটা অস্বস্তিময় অন্ধকার এখনো ঘিরে রেখেছে। সব সময় শুধু টেনশন করে মেয়েটা। দেখি তাকাও আমার দিকে। তারিফ সযত্নে দুহাতের তার মুখটা তুলে ধরে মোহময় দৃষ্টিতে তার দু চোখের দিকে তাকিয়ে আবারও বলল, আমি তোমাকে অনেক বড় হতে দেখতে চাই মাহিরা। অনেক সাকসেসফুল হতে দেখতে চাই। নিজের স্বপ্নগুলোর পেছনে ছোটা বন্ধ করে দিও না। বাবুর জন্য তো আমরা দুজনেই আছি। থাকবো সব সময়। এতক্ষণে স্বস্তির হাসি হাসল মাহিরা। তারিফের বুকে মাথা রেখে ডাকল, তারিফ। হু, আপনি অনেক ভালো। তারিফ হেসে ফেলে বলল, তাই? বিয়ের এতদিন পর তোমার এই কথাটা মনে হলো? না অনেক আগেই মনে হয়েছিল। তাহলে কখনো বলনি কেন? মাহিরা তার বুক থেকে মাথা তুলে চোখের দিকে তাকিয়ে দুষ্টুমির সুরে বলল, বেশি বাহবা পেলে যদি বিগড়ে যান। সেই ভয়। তারিফ দুহাতে মাহিরার কোমর জড়িয়ে ধরে অন্যরকম গলায় বলল, বিগড়ে তো বিয়ের রাতেই গেছি। মাহিরা নিজেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে বলল, সবাই আমাকে খুঁজছে না। তারিফ তার গলায় মুখ ডুবিয়ে দিয়ে বলল, খুঁজো।
ভালোবাসাময় দুষ্টু একটা রোদে মুহূর্তেই ঝলমল করে উঠল তাদের ঘর। সেই রোদের চকচকে আলো গায়ে মেখেই কাটুক তাদের জীবন। ঢাকার অদূরে গাজীপুরে বাগান ঘেরা দোতলা বাড়ি। বাড়ির সামনে প্রকাণ্ড নেমপ্লেটে বড় বড় অক্ষরে লেখা প্রাণস্পন্দন। ফারহান গাড়ির হর্ন বাজাতেই খুলে গেল মেইন গেট। তার গাড়ি বাগানে প্রবেশ করা মাত্র চঞ্চল কতগুলো প্রাণ উৎফুল্ল ভঙ্গিতে ছুটে বেরিয়ে এল বাড়ির ভেতর থেকে। তাদের সকলের কণ্ঠে মিষ্টি একটা ডাক, ফারহান ভাইয়া। ফারহান হাসি মুখে গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরল সকলে। কারোর অভিযোগ তার দেরি করে আসাতে, আবার কারো উচ্ছ্বাস বহুদিন পর প্রিয় ফারহান ভাইয়ার দেখা পেয়ে। বাড়ির ভেতর থেকে ব্যস্ত পায়ে বেরিয়ে এলো মেঘা। ফারহানকে উদ্দেশ্য করে রীতিমতো ধমকের সুরে বলল, এতক্ষণে আপনার আসার সময় হলো। মেয়েরা সেই সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করছে। ফারহানের বিস্মিত মুগ্ধ চোখ দুটি কয়েক মুহূর্তের জন্য আটকে রইল মেঘার দিকে। তার কোমর সমান চুলগুলো বেনি করে একপাশে রাখা, কানে রূপার দুল, পরনে ঘের দেওয়া আকাশি রঙের জামা, ওড়না কোমরে বাঁধা। তার স্নিগ্ধ চোখ দুটো আর পরনের আকাশি রঙের কারণে আজ তাকে আকাশের মতোই লাগছে, স্বচ্ছ, বাধাহীন। মুহূর্তেই সংবিত ফিরে পেয়ে ফারহান অনুতাপমাখা কণ্ঠে বলল, সরি, খুব দেরি করে ফেললাম না। আমাকে সরি বলে কি হবে? ওদের সরি বলুন। মেয়েরা হৈ হৈ করে বলে উঠল, না না, ফারহান ভাইয়াকে সরি বলতে হবে না। সকলে ফারহানকে নিয়ে গেল বাড়ির ভেতরে। নিজেদের তৈরি করা শোপিস আর সেলাই করা চাদর দেখাতে ব্যস্ত হয়ে গেল। ছোট ছোট মেয়েরা লুডুর বোর্ড নিয়ে তার পিছে পিছে ঘুরছে। যখনই সে একটু ফুরসত পাবে, তখনই তাকে জব্দ করে লুডুর পোশরা সাজিয়ে বসবে। ফারহানকে তারা বড্ড ভালোবাসে। মাসে দুমাসে একবার যখন তার আগমন ঘটে, তখন যেন নতুন করে স্পন্দন পায় তাদের প্রাণ। প্রাণস্পন্দনকে ঠিক এনজিও বলা যায় না। এটা মেঘার প্রাণস্পন্দনদের বাড়ি। বাড়িটা মেঘার দাদার আমলের। তার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। অন্ধকারে ডুবে যায়নি তার জীবন। মেঘা ঘুরে দাঁড়িয়েছে। ফারহানের কথা মতো নতুন করে বাঁচতে শিখেছে, নিজের জন্য। পরের সেমিস্টার থেকে আবারও পড়াশোনায় মন দিয়েছে। নিয়মিত ভার্সিটিতে গেছে। বিবিএ শেষ করে এমবিএতে ভর্তি হয়েছে। মাহিরা, ত্রিনা, নাইলার অনুপস্থিতিতে নতুন বন্ধু জুটেছে ঠিকই, কিন্তু তাদের জায়গাটা তাদেরই আছে। পড়াশোনা করতে করতেই মেঘার মনে একটা বিচিত্র তৃষ্ণা জন্ম নেয়। নিজের জন্য কিছু করার তৃষ্ণা, মানুষের ভালোর জন্য কিছু করার তৃষ্ণা। কিন্তু কি করা যায়? অনেক ভেবেচিন্তে মেঘা সিদ্ধান্ত নিল, আশ্রয়হীন নির্যাতিতা মেয়েদের আশ্রয় দেবে। নতুন একটা জীবন দেবে। যাদের বিচার পেতে নানান সমস্যার মুখোমুখি হতে হয়, তাদের সমস্যাগুলোর সমাধান করবে। যাত্রা সহজ ছিল না। পথে হাজারটা বাধা। মেঘার একার প্রচেষ্টায় প্রাণস্পন্দন হয়তো আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। ভাগ্যিস পাশে পেয়েছিল ফারহানকে। নিজের ইচ্ছাটা তাকে জানাতেই বরাবরের মতো উৎসাহ দেয় ফারহান। আশ্বাস দেয়, আইনগত জটিলতাগুলো সে একাই দূর করে দেবে। কেবল আশ্বাস দিয়েই ক্ষান্ত হয়নি, সত্যিই তা করেছিল ফারহান। নতুন করে যাত্রা শুরু হয় মেঘার। যে মেয়েটা ঘর থেকে বের হতেও সংকোচ বোধ করত, আজ সে দেশের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। যেখানেই কোনো মেয়ের নির্যাতিত হওয়ার খবর পায়, সেখানেই ছুটে যায়। তাদের সমস্যার কথা শুনে, তাদেরকে বিচার চাইতে আদালতের মুখোমুখি হওয়ার সাহস যোগায়। সবাইকে প্রাণস্পন্দনে আনার প্রয়োজন হয় না। এখানে তারাই আসে যাদের আশ্রয় নেই, আপনজন বলতে কেউ নেই। নানান বয়সী মেয়েরা এখানে আসে। ছোট ছোট অনাথ মেয়েগুলো দল বেঁধে স্কুলে যায়, বিকেলবেলা বাড়ির পেছনে পুকুরঘাটে মেঘার কাছে পড়তে বসে। প্রিয় মেঘা আবার চোখ রাঙানির ভয় মাথা দুলিয়ে দুলিয়ে পড়া মুখস্থ করে। বড়রা হাতের কাজ করে, আচার তৈরি করে, চাদর সেলাই করে। এনজিওর ফান্ডিং পাওয়াও বেশ কষ্টসাধ্য কাজ হতো, যদি না ফারহান পাশে থাকত। মেঘা অবাক হয়ে ভাবে, লোকটার এত ব্যস্ততা, তবুও প্রাণস্পন্দনের মেয়েদের জন্য তার কত ভালোবাসা। একবার একটা বাচ্চা মেয়ের নিউমোনিয়া হয়েছিল। গভীর রাতে মেয়েটা জ্বরে কাঁপছে। মেঘা তখন ঢাকায় নিজের বাড়িতে।
মেয়েদের দেখাশোনা করার জন্য যারা আছেন, তারাও বুঝে উঠতে পারছে না এতটা পথ পাড়ি দিয়ে কিভাবে মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাবেন। সমস্যার কথাটা ফারহান জানতেই মাঝরাতে গাড়ি নিয়ে ছুটে আসে। মেয়েটাকে হাসপাতালে নিয়ে যায়। সকালে মেঘা আসা পর্যন্ত তার পাশেই থাকে। সকলকে সামনে বসিয়ে ফারহান উৎফুল্ল ভঙ্গিতে হাত নেড়ে নেড়ে কোনো একটা কেসের গল্প বলছে। মেয়েরা হতবিহ্বল চোখে তাকিয়ে আছে তার দিকে। গল্পের যে পর্যায়ে ফারহান কেসটা জিতে যায়, সে পর্যায়ে সকলে বিজয়ীর হাসি হেসে একসঙ্গে হাততালি দিয়ে উঠল। দূর থেকে মুগ্ধ চোখে দৃশ্যটা দেখে মেঘাও হাততালি দিল। তবে কেসে ফারহানের জয়ের আনন্দে নয়, তার ব্যক্তিত্বের প্রশংসায়। জীবনের ভয়ঙ্করতম পর্যায়ে তার মনে হয়েছিল, পৃথিবীর সকল পুরুষ একই রকম নিকৃষ্ট, নীচ। অথচ তার সেই ধারণা কি অবলীলায় ভুল প্রমাণ করে দিল ফারহান। এই মানুষটা তাকে বিশ্বাস করতে বাধ্য করেছে, পুরুষ মানুষ চাইলে কতটা পবিত্র হতে পারে। পুরুষের পৌরুষ চলনে বলনে, কথাবার্তায় নিজের বাহাদুরি প্রকাশের প্রচেষ্টায় নয়। দাম্ভিকতার সঙ্গে সকলকে অবজ্ঞা করার মাঝে নয়। কারণে অকারণে ধূম্রজালে ঠোঁট কালো করাই নয়। তার পৌরুষ তার স্বচ্ছ মনে, মহৎ কর্মে, পবিত্র দৃষ্টিভঙ্গিতে। মেয়েগুলোর সঙ্গে হৈহুল্লোড় করেই গোটা বেলাটা পার করে দিল ফারহান। এতক্ষণে তাদের উচ্ছ্বসিত সত্তা শান্ত হল। কেউ কেউ তো ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়ল। বিদায়বেলা ঘনিয়ে এলো। ফারহান কখনো তাদের কাছ থেকে বিদায় নিয়ে যায় না। বিদায়বেলায় মেয়েরা কেঁদে কেটে একাকার অবস্থা করে। বিদায় না নিয়েই সবসময় চুপিসারে উঠে বেরিয়ে আসে। আজও তার ব্যতিক্রম হলো না। ওদের টিভি দেখায় ব্যস্ত করে ফারহান আলগোছে উঠে গেল। ঘরের বাইরেই দাঁড়িয়ে ছিল মেঘা। বাড়ির বাইরে যাওয়ার জন্য লম্বা একটা করিডোর পার হতে হয়। ফারহানের করিডোর পার করার পথটুকুর সঙ্গী হলো মেঘা। তার পাশে হাঁটতে হাঁটতে বলল, আপনাকে খুব বিরক্ত করি তাই না? ফারহান ভ্রু ওপরে তুলে রহস্যের হাসি হেসে বলল, বিরক্ত করেন? কিভাবে বিরক্ত করেন বলে মনে হয়? এই যে, হুটহাট এখানে আসার আবদার করে বসি। কি করব বলুন? মেয়েরা আপনাকে এত ভালোবাসে। প্রায়ই আপনাকে দেখতে চায়। ও এই ব্যাপার। হ্যাঁ, বিরক্ত হই বটে। তবে আপনি যে কারণে ভাবছেন, সেই কারণে নয়। তাহলে কোন কারণে? দীর্ঘদিন পেরিয়ে গেলেও যখন আপনার ডাক পড়ে না, তখন বিরক্ত হই। মেঘা অভিমানের সুরে বলল, ডাক না পড়লে আসা যায় না বুঝি? মেয়েগুলোকে বোন যখন ডেকেছেন তখন দায়িত্ব নিয়ে তাদের দেখতে আসতে পারেন না। এখন থেকে আসবো। প্রমিস। উঠান পেরিয়ে বাগানে পা রাখল দুজনে। পথে ঝরে পড়া পলাশ ফুলের চাদর। কয়েকটা ফুল হাতে তুলে নিয়ে আনমনে হেসে উঠল মেঘা। যেন আকাশটা হেসে উঠেছে। ফারহান দীর্ঘক্ষণ তার মুগ্ধ চোখ দুটো তার ওপর স্থির রাখার সাহস করে উঠতে পারে না। দ্রুত চোখ ফিরিয়ে নিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, আপনার বান্ধবীদের কি খবর? মেঘা প্রচ্ছন্ন হাসি হেসে বলল, ওরা সবাই বেশ আছে। মাহিরা চাকরি করছে, ত্রিনা নাইলা একসাথে বিজনেস করছে। সকলে সুখে সংসার করছে। ফারহান হাঁটতে হাঁটতে বলল, আর আপনি? আপনার ফিউচার প্ল্যান কি? মেঘা বাড়িটার দিকে একবার স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, ওরাই আমার ফিউচার। যতদিন দিন পারি নির্যাতিতা মেয়েদের নিয়ে কাজ করতে চাই। ওদের পাশে দাঁড়াতে চাই। বিচার পেতে যাদের সমস্যা হয়, তাদের সাহায্য করতে চাই। অনেকটা লম্বা পথ পাড়ি দিতে হবে কিন্তু। দেব। পথে অনেক বাধা আসবে। মেঘা বাহাদুরির সুরে বলল, আসো। আমি কাউকে ভয় পাই নাকি? ফারহান হেসে বলল, সে না হয় নাই পেলেন। কিন্তু আরেকজনকে পুণ্য করার সুযোগ দিতে দোষ কোথায়? সেই আরেকজনটাকে? আপনি। হু। আমি সারা জীবন আপনার পাশে থাকতে চাই মেঘা। প্রাণস্পন্দনের মেয়েদের পাশে থাকতে চাই। যদি আপনি সুযোগ দেন আর কি। মেঘা কৃতজ্ঞ গলায় বলল, সুযোগ দেব মানে? এ তো আমার সৌভাগ্য। গাড়ির কাছে পৌঁছে ফারহান ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, আসি তাহলে। মেঘা জানত ফারহান চলে যাবে। তাকে এগিয়ে দিতেই তো তার সঙ্গে গাড়ি পর্যন্ত আসা। অথচ ফারহানের কণ্ঠে যখন আসি তাহলে বাক্যটা উচ্চারিত হলো, তখন বুকের মাঝে অদ্ভুত একটা ব্যথা নিজের উপস্থিতি জানান দিয়ে গেল। এই ব্যথার উৎস কি তার জানা নেই। কিন্তু নিমিষেই ব্যথাটা দূর করার জন্য ছটফট করে উঠল তার অন্তরাত্মা। মেঘা কাতর স্বরে বলল, এখনই চলে যাবেন?
আরও কিছুক্ষণ থাকুন। আপনি চান আমি থাকি? না চাইলে বলবো কেন। সত্যি বলতে ফারহানেরও যেতে ইচ্ছা করছিল না এখন। ঢাকায় প্রচুর কাজ জমে আছে। অথচ মন পড়ে আছে এখানে, একটা না একটা ছুতোয় মেঘার আশেপাশে থাকার আকাঙ্ক্ষায়। ফারহান তাকে আশ্বস্ত করে বলল, ঠিক আছে, আপনি বললেন বলেই থাকলাম আরও কিছুক্ষণ। বাড়ির পেছনে বাঁধানো পুকুরঘাটে বসে আছে ফারহান। পুকুরটা যেন কোনো সুদক্ষ শিল্পীর রংতুলিতে ভেসে ওঠা চিত্রকর্ম। পুকুরের স্বচ্ছ জলে টলমল করছে লাল পদ্ম। দূরে একটা রাজহাঁস সগর্বে সাঁতার কাটছে। আকাশে সূর্যাস্তের আগাম আভা। সেই লাল আভার প্রতিফলনে পুকুরের সৌন্দর্য যেন বহুগুণ বেড়ে গেছে। মেঘা নিঃশব্দে তার পাশে এসে বসল। তার দুহাতে দুটো স্বচ্ছ কাপে রং চা। একটা কাপ ফারহানের দিকে বাড়িয়ে দিয়ে সে বলল, আপনাকে থেকে যেতে বললাম কেন জানেন? ফারহান কাপটা হাতে নিয়ে তাতে ছোট্ট চুমুক দিয়ে বলল, কেন? ধন্যবাদ দিতে। ধন্যবাদ? কেন? মেঘা কয়েক মুহূর্ত চুপ করে থেকে আর্দ্র গলায় বলল, আপনি আমার জীবনে দেবদূত হয়ে এসেছিলেন। এমন কঠিন একটা পরিস্থিতিতে আমার জীবনে এসেছিলেন, যখন আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম। তখন কারোর সাধ্য ছিল না আমাকে দিয়ে মামলা করানোর। অথচ আমি হুট করে এসে সেই অসাধ্য সাধন করলেন। ভুলিয়ে ভালিয়ে আমাকে দিয়ে মামলাটা করালেন। কথার মাঝেই হেসে ফেলল মেঘা। মেয়েটার দুচোখে জল, অথচ ঠোঁটে প্রচ্ছন্ন হাসি। এর থেকে সুন্দর দৃশ্য আর কি বা হতে পারে? ফারহানের চোখে মুখে একরাশ বিস্ময়। সেই বিস্ময়কে অবশ্য বরাবরের মতো আড়াল করার প্রয়োজন আজ অনুভব করল না। মেঘা আবারও বলল, ওই সময়ে আপনি না থাকলে যে আমার কি হতো ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। কোর্টের কথা না হয় বাদই দিলাম। কোর্টের বাইরে যেভাবে আপনি আমাকে প্রতিনিয়ত সাহস জুগিয়েছেন, ভরসা দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি তো ভেবেছিলাম বিচার পেলেও আমার জীবনটা শেষমেশ অন্ধকারে ডুবে যাবে। অথচ অন্ধকার আসার আগেই আপনি নিজ হাতে তাকে দূর করে দিলেন। আমাকে নতুন করে বাঁচতে শেখালেন। এই যে আজ আমি নতুন করে বাঁচতে শিখেছি, হাসতে শিখেছি, সব তো আপনারই বদৌলতে। ফারহান চোখের সামনে পড়া চুলগুলো এক হাতে সরাতে সরাতে বলল, এবার কিন্তু আপনি আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন মেঘা। লজ্জায় পড়ার কি আছে? সত্যিটাই তো বললাম। ফারহান স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি যখন আপনার কেসটা লড়ছিলাম, তখন কিন্তু আপনার প্রতি দয়া বা করুণা কাজ করেনি। আপনাকে অসহায় একটা মেয়ে বলেও মনে হয়নি। বরং আপনার জন্য চিন্তা হতো। আপনার হয়ে লড়তে গিয়ে হেরে যাব ভেবে ভয় হতো। যেন আপনি কেবলই আমার ক্লায়েন্ট নন, আমার আপন কেউ। ফারহানের শেষ কথাটায় কি যেন ছিল। মেঘা ধরতে পারল না। তবে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। বেশ অনেকটা সময় চুপ করে রইল ফারহান। এই নীরবতার মাঝেও যেন বহু না বলা কথা বলছে সে। মেঘা কি শুনতে পাচ্ছে না? অবশেষে নীরবতা ভঙ্গ করে পুকুরের দিকেই চোখ আটকে রেখে ফারহান বলল, কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। করুন। এখনো প্রেমে বিশ্বাস করেন মেঘা? মেঘা একরাশ ক্ষোভ নিয়ে বলল, জানি না। না হয়তো। প্রেমের মতো বিশ্রী জিনিস আর হয় না। প্রেম মানুষকে অন্ধ করে রাখে। অন্ধ হয়ে মানুষ ঠিক ভুলের তফাৎ ভুলে যায়। ফারহান স্মিত হেসে বলল, সঠিক মানুষের প্রেমে অন্ধ হতেও কিন্তু দোষ নেই। আপনি দৃষ্টি হারিয়ে ঠিক ভুলের তফাৎ ভুলে গেলেও সেই মানুষটা আপনাকে দুহাতে আগলে সঠিক দিকেই এগিয়ে নিয়ে যাবে। মেঘা চমকে উঠে তাকালো ফারহানের দিকে। মানুষটা এখনো পুকুরের দিকেই তাকিয়ে আছে। তার চোখে মুখে অদ্ভুত এক প্রশান্তি। বহুদিন ধরে মনের খাঁচায় আটকে রাখা একটা সত্যকে মুক্ত করতে যাচ্ছে সে। প্রশান্তি তো অস্বাভাবিক কিছু নয়। ফারহান ধীরস্থিরভাবে বলল, আপনি প্রেমে বিশ্বাস করবেন কি করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি তো আর জোর করে নিজের বিশ্বাস আপনার ওপর চাপিয়ে দিতে পারি না। তবে আমার প্রেমে বিশ্বাস করার কারণ কি জানেন? মেঘা অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, কি? ফারহান এবার মেঘার দিকে তাকিয়ে বলল, আপনি মেঘা। কিছুই বলতে পারল না মেঘা। তার বুকের মাঝে থাকা হৃদযন্ত্রটা না জানি কতগুলো পাকে মোচড় দিয়ে উঠল। ফারহান চোখ ফিরিয়ে নিয়ে বলল, যদি আবারও প্রেম শব্দটার প্রতি কখনো বিশ্বাস জন্মায়, তাহলে আমার নম্বর আপনার কাছে আছে। একটা কল করবেন, সঙ্গে সঙ্গে ছুটে আসব।
কফি খেতে খেতে আপনার প্রেমে পড়ার গল্পটা বলবো। মেঘার দু চোখে জল। সেই জল আনন্দের নাকি হাহাকারের ফারহান ঠিক বুঝতে পারল না। বুঝতে চাইলও না। এই মুহূর্তে এখান থেকে ছুটে পালাতে পারলে সে বাঁচে। দ্রুত গলায় বলল, আসি মেঘা। মেঘাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফারহান উঠে গেল। নিজেকে অসম্ভব হালকা লাগছে আজ। যেন সে নিজেই একটা মেঘ, উড়ে বেড়াচ্ছে আকাশ জুড়ে। মেঘার প্রতি তার ভালোবাসা নতুন নয়। তার পক্ষের আইনজীবী হিসেবে আদালতে লড়তে লড়তেই সেই ভালোবাসার অস্তিত্ব টের পেয়েছিল নিজের মাঝে। তবে তাকে আড়ালেই লুকিয়ে রাখে। মেঘাকে কখনো বুঝতে দেয়নি। তাকে হারিয়ে ফেলার ভয় কখনো বলেওনি। আজ মোহনীয় ওই পরিবেশে, পুকুরঘাটে মেঘার পাশে বসে হঠাৎ মনে হলো কথাটা তাকে জানানো একান্ত জরুরি। আজকের পর মেঘা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলবে কিনা ফারহান জানে না। শুধু এতটুকু জানে, মেঘলা মনের মেয়ের প্রতি এই সুদৃঢ় ভালোবাসা বুকের মাঝে বয়ে বেড়াবে সে আজীবন। গাড়ির কাছে আসতেই আবারও বাধা পড়ল। পকেটে থাকা মোবাইলের রিংটোন কর্কশ শব্দে বেজে উঠল। মোবাইল হাতে নিতেই স্ক্রিনে ভেসে ওঠা নামটা পড়ে চমকে উঠল ফারহান। মেঘা কল করেছে তাকে। তড়িঘড়ি করে ফারহান কল রিসিভ করে বলল, হ্যালো মেঘা। কয়েক মুহূর্তের দমবন্ধকর নীরবতা শেষে অপর প্রান্ত থেকে শোনা গেল মেঘার মেঘলা কণ্ঠ, বলছিলাম, কোন কফি খেতে খেতে গল্পটা শুনব? ক্যাপাচিনো না ল্যাটে? মেঘার হাসির সুর শোনা গেল। হেসে উঠল ফারহানও। প্রেম জিনিসটা বড় অদ্ভুত। এই গোলকধাঁধায় না হারিয়ে কেউ প্রেম শব্দটার গভীরতা বুঝতে পারে না। আর একবার যে হারায়, সে যেন হারিয়েই যায়। যন্ত্রণাময় জীবনটা হঠাৎ স্নিগ্ধ হাওয়ায় ছেয়ে যায়। দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো কষ্টগুলো হঠাৎ রামধনুর 7 রঙে রেঙে ওঠে। পুরো পৃথিবীটাকে নিজের বলে মনে হয়। তবে সত্যিকার অর্থে, সত্যিকারের প্রেম মানুষের জীবনে নেমে আসে একবারই। সেই সত্যিকারের প্রেমের পেছনে ছুটে বেড়াতে হয় না। সে ধরা দেয় আপনাতেই। যেমন ধরা দিল মেঘার কাছে। এই সত্যিকারের প্রেমে অন্ধ হয়ে কেটে যাক তাদের বাকিটা জীবন। সমাপ্ত। গল্প প্রেমান্ধর অন্তিম পর্ব। লেখনীতে অতন্দ্র।